হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের ক্লাস 12 এর চতুর্থ চ্যাপ্টার অর্থাৎ কেমিক্যাল কাইনেটিক্স এর 5th লেকচারে। দেখো, আজকের ক্লাসটা আমাদের কাছে খুব খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ আজকের ক্লাসটা তোমরা যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে করো, তাহলে তোমাদের কোশ্চেন ব্যাংক বা যে কোনো কোশ্চেন অ্যান্সারের বইগুলো তোমরা যদি ফলো করো, তার 50%টা কভার হয়ে যাবে আজকের ক্লাসটা থেকে। তাই জন্য বুঝতে পারছো আজকের ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ কি আমাদের আজকের ক্লাসে কি আলোচনা করব না, আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রথম ক্রমের বিক্রিয়া নিয়ে। প্রথম ক্রমের বিক্রিয়ার যে আমরা সমাকলিত রূপ অর্থাৎ কি তার যে সূত্রগুলো তৈরি করব, সেই সূত্রগুলো দিয়ে কিন্তু ম্যাক্সিমাম অঙ্কগুলো হয়ে যাবে। এবং আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি যে দেখো, এই কেমিক্যাল কাইনেটিক্স যে চ্যাপ্টারটা আছে সেটা যদি আমরা খুব ভালো করে করি আর কি, বা প্রথম ক্রমের বিক্রিয়ার যে কনসেপ্টগুলো সেগুলো যদি ভালো করে নিয়ে নিই, তোমাদের ক্লাস 12 মডার্ন ফিজিক্সে তোমরা তেজস্ক্রিয়তা বলে একটা চ্যাপ্টার পড়বে। তো সেই তেজস্ক্রিয়তায় কিন্তু একই কনসেপ্ট ইউজ করতে হবে। তো তাই জন্য বলছি এই পার্টগুলো কিন্তু ভালো করে ক্লিয়ার করে নাও, তাহলে তোমাদের ফিজিক্সের যে রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারটা পড়বে তখনও কিন্তু কোনো রকম সমস্যা হবে না। দেখো, তাহলে আজকের ক্লাসে আমরা কি কি কভার করছি। আজকের ক্লাসে আমরা কভার করব অন্তর্কলিত রূপ। প্রথম ক্রমের যে বিক্রিয়াগুলো হয় সেই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে অন্তর্কলিত রূপ কি জিনিস সেটা সম্বন্ধে আলোচনা করব, সমাকলিত রূপ কি জিনিস সেটা সম্বন্ধে আলোচনা করব, এবং এখানে যে গুরুত্বপূর্ণ লেখচিত্রগুলো আছে সেই লেখচিত্রগুলো সম্বন্ধেও আমরা আজকে আলোচনা করব। এবং এখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার যেগুলো পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। এবং তার সঙ্গেই আমরা এখান থেকে গাণিতিক উদাহরণগুলো অর্থাৎ কি ধরনের অঙ্কগুলো আসতে পারে সেই অঙ্কগুলো সম্বন্ধে আলোচনা করব। তাহলে অনেকগুলো জিনিস আমরা একসঙ্গে আলোচনা করছি, তাই জন্য তোমাদেরকে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকো। আর কোথাও ডাউট হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ক্লাসটির শেষে যে হোমওয়ার্ক গুলো দেবো সেগুলো অবশ্যই করে নিয়ে কমেন্ট করে জানাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে চলো শুরু করা যাক। দেখো, আমরা প্রথমে কি করব না, একটা বিক্রিয়া ধরে নেব। আচ্ছা, প্রথমে আমাকে বলো তো দেখি প্রথম ক্রমের বিক্রিয়া কাকে বলে। আচ্ছা, এর আগের দিনে আমরা পড়েছিলাম শূন্য ক্রমের বিক্রিয়া। তো সেই শূন্য ক্রম বিক্রিয়া কাকে বলে বলো। শূন্য ক্রমের বিক্রিয়া আমরা বলেছিলাম কি না, যে বিক্রিয়ায় বিক্রিয়ার হার বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয় সেই বিক্রিয়াকে আমরা বলেছিলাম শূন্য ক্রমের বিক্রিয়া। তাহলে প্রথম ক্রমের বিক্রিয়া কাকে বলবো বলো না, যে বিক্রিয়ায় বিক্রিয়ার হার বিক্রিয়কের প্রথম ঘাতের সঙ্গে সমানুপাতিক হবে সেই সমস্ত বিক্রিয়াকে আমরা প্রথম ক্রমের বিক্রিয়া বলবো, তাই তো। তো তাহলে চলো আমরা প্রথমে হচ্ছে গিয়ে অবকলন সমীকরণটি লিখবো, এবং সেই অবকলন সমীকরণটি থেকে কিভাবে সমকলন সমীকরণটি আসা যায় সেটা সম্বন্ধে তো আমরা শূন্যক্রম বিক্রিয়া থেকে একটু আইডিয়া পেয়েছিলাম। তো আজকে সেই সমস্ত অর্থাৎ কি দেখো, শূন্যক্রমের বিক্রিয়া তুমি যদি ভালো করে করে থাকো তাহলে তোমার পরবর্তী পার্টগুলো কিন্তু খুব সুবিধা হবে। আর তুমি যদি এখনো সেই ক্লাসগুলি না করো, অর্থাৎ কি আমাদের যে আরো কিন্তু 4টা ক্লাস কমপ্লিট হয়ে গেছে, যে ক্লাসগুলি তোমার যদি এখনো করা না হয় তাহলে তুমি এখনই ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কগুলো দেওয়া আছে সেখান থেকে ক্লাসগুলি করে নিয়ে কিন্তু আজকে ক্লাসটি করবে, তাহলে তোমার কিন্তু পরবর্তী পার্টগুলো খুব সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করবো চলো একদম এর আগের দিনের মধ্যে আমরা কি করবো, ধরে নেবো যে একটা বিক্রিয়া অর্থাৎ কি এই যে বিক্রিয়াটা আছে আমরা ধরে নিলাম এটা একটা প্রথম ক্রমের বিক্রিয়া। তাহলে আমরা কি লিখবো, শুরুতে লেখাগুলো কিন্তু তোমরা বই থেকে ভালো করে ফলো করবে। তো আমি এখান থেকে তোমাদেরকে ব্যাপারটা একদম পুরো এইভাবে বলে দিচ্ছি, তোমরা এইভাবে তোমার খাতায় নোট করে নিতে পারো যে ধরি এটি প্রথম ক্রমের বিক্রিয়া। কি বললাম, এটা ধরি এটা একটা প্রথম ক্রমের বিক্রিয়া। আচ্ছা, এবার এই বিক্রিয়াটির ক্ষেত্রে আমরা কি করব না, ধরে নাও যে টি সময় পরে এখানে লিখবে যে টি সময় পরে গাঢ়ত্ব তোমার হচ্ছে কি না এ, এটাকে আমরা সবসময় কনসেন্ট্রেশনকে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি, তাই তো। এবার আমরা কি করব না, এবার ধরে নাও কি না, যেহেতু এটা প্রথম ক্রমের বিক্রিয়া, তাহলে প্রথম ক্রমের বিক্রিয়া যেহেতু ওই টি সময় পরে যে পরিমাণ যে বিক্রিয়ক পদার্থ যে গাঢ়ত্ব থাকবে তার সঙ্গে সমানুপাতিক হবে বিক্রিয়ার হারটা। অর্থাৎ কি আমরা এরকম করে বলতে পারি না যে তোমাকে যদি আমরা এইভাবে লিখি যে বিক্রিয়ার হার কি হয় বলো দেখি, বিক্রিয়ার হার ওই যে আমরা তাৎক্ষণিক বিক্রিয়ার হারের ক্ষেত্রে যে লিখতাম, তাহলে এখানে যে বিক্রিয়ক পদার্থ সাপেক্ষে যদি আমি বিক্রিয়ার হারটাকে যদি প্রকাশ করি তাহলে কি বলবো, তাহলে এখানে যে সংখ্যাটা আছে কিছু নেই কি 1 আছে, তাহলে 1/1 ইন্টু dA বাই dt। এবার যেহেতু বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে তার মানে কি সময়ের সঙ্গে সঙ্গে গাঢ়ত্ব কমতে থাকবে, তার সামনে একটু মাইনাস নিতে হবে, তাই তো। এটা কি হলো না, বিক্রিয়ার হার হলো, তাই তো। এটা বিক্রিয়ার হার, এটা গেল কি না বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে। একই রকম ভাবে আমরা যদি হার সমীকরণের সাহায্যে যদি লিখতে যাই তাহলে হার সমীকরণের সাহায্যে কি হয় বলো, বিক্রিয়ার হার সমান সমান কি হবে বলো না, হবে হচ্ছে কে ইন্টু তোমার বিক্রিয়ক পদার্থ তার পাওয়ারে 1, তাই কি না। এটা আমরা করেছিলাম হার সমীকরণ, তো আমরা এইভাবে লিখি। তো তাহলে এখান থেকে কি করবো দেখো, তাহলে এবার এটাও বিক্রিয়ার হার এটাও বিক্রিয়ার হার, তাহলে আমরা বলতে পারি না যে এটা সমান সমান এটা,
তাহলে একদম এর আগের দিনের মতোই, তাহলে লিখে দেবো এটা 1 বাই n কি 1 মানে কি মাইনাস dA বাই dt, অর্থাৎ কি মাইনাস তোমার dA বাই dt ইজ ইকুয়ালস টু k ইনটু a টু দি পাওয়ার 1। তাহলে এই যে সমীকরণটা আমরা পেয়ে গেলাম, তো এই সমীকরণটাকে আমরা কি বলবো, যেহেতু এটা ডেরিভেটিভ আকারে আছে, তাহলে এটাই হয়ে গেল কি আমাদের প্রথম ক্রম বিক্রিয়ার অন্তর্গলিত রূপ। ক্লিয়ার এটুকু? এটাকে হচ্ছে কি বলবো না অন্তর্গলিত রূপ বলবো। ঠিক, এবার আমরা এই অন্তর্গলিত রূপটিকে কাজে লাগিয়ে আমরা এখন সমাকলন সমীকরণটি প্রতিষ্ঠা করব। দেখো সমাকলন সমীকরণটি আমি এখান থেকে যেভাবে পড়ছি তোমরা সেভাবেই করো, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। বইয়ে একটু অন্যরকম ভাবে আছে, সেটা বইয়েরটা কিভাবে আসবে সেটা আমি পরবর্তীতে লিখবো, কিন্তু এখান থেকে আমি কেননা তোমার পরীক্ষা হলে কিন্তু কোশ্চেন থাকে যে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে সমাকলিত রূপটি প্রতিষ্ঠা করো, ঠিক আছে, তাই জন্য কিন্তু তোমাকে এই যে ইন্টিগ্রেশনটা করবে সেটা কিন্তু মনে রাখার একটা ব্যাপার আছে। তো তাহলে কি করবে বলো, প্রথমে তুমি এই অন্তর্গলিত রূপটি থেকেই তুমি শুরু করবে, ঠিক আছে। তাহলে কি বলবে না এরকম, তাহলে আমরা বলতে পারি যে dA বাই dt ইজ ইকুয়ালস টু k ইনটু তোমার a। এবার এখানে তোমার আর কিছুই নেই, এখানে তোমাকে এখন জাস্ট ম্যাথমেটিক্সটা করতে হবে। কি করবো বলো, এই যে সেম টার্ম গুলোকে একদিকে নিয়ে চলে আসো, তাহলে এখানে কি করবো dA বাই a এটাকে একদিকে নিয়ে চলে আসলাম, আর k ইনটু dt এটা আছে। এবার কি করবে না ইন্টিগ্রেশন করবে, এই ইন্টিগ্রেশন করো, ঠিক, ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম। তাহলে এবার আমরা জানি কি বলো ইন্টিগ্রেশন এটা কি হয়, তোমরা ইন্টিগ্রেশন হয়তো করে নিয়েছো এতদিনে, তোমাদের ইন্টিগ্রেশন হয়ে গেছে আশা করবো। তাহলে এটা dx বাই x এর ইন্টিগ্রেশন করলে কি হয় বলো, কি হয় না তোমার হচ্ছে গিয়ে log e বেসে তোমার mod x প্লাস c, এটা হয় তোমার হচ্ছে গিয়ে সূত্র, তাই না? যদি না হয়ে থাকে তাহলে এটা মুখস্থ করে নাও যে ইন্টিগ্রেশন dx বাই x এ তোমার ইন্টিগ্রেশন করলে কি হবে না log e বেস তোমার mod x হচ্ছে প্লাস c। এবার এখানে তোমাকে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দিই যে দেখো এটা অঙ্কের ক্ষেত্রে তোমার লগ ইউজ করবে, কিন্তু তোমার লগ তো দুই ধরনের হয় না, লগ হচ্ছে কি হয় না লগ হচ্ছে একটা 10 বেস হয়, একটা লগ ই বেসে হয়। তাহলে আমরা এখানে কিন্তু এরকম লগ ই বেস বা লগ 10 বেস এভাবে লিখবো না, আমরা যেটা ই বেসে থাকবে সেটাকে কেমিস্ট্রিতে আমরা সবসময় ln দিয়ে প্রকাশ করবো, অর্থাৎ কি যেখানে ln আছে তুমি ধরে নেবে সেটা লগ ই বেস, ঠিক আছে। আর আমরা এই যে লগ 10 বেসে সেটাকে আমরা শুধুমাত্র লগ লিখবো, ঠিক আছে। তাহলে বুঝে গেছো? তাহলে কি বললাম যে এখানে ln লিখছি তার মানে সেটা ই বেস আছে, আর যেখানে লগ লিখবো সেটা হচ্ছে 10 বেসে আছে। ক্লিয়ার এটুকু? তো তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম সেটাকে আমরা কি বলবো না ইন্টিগ্রেশন আকারে যদি আমরা পাই তো সেটাকে আমরা কি ln x, ঠিক আছে, প্লাস c, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে একই রকম ভাবে এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাওয়া যাবে বলো, তাহলে এখান থেকে আমরা পাবো কি মাইনাস তোমার ln তোমার হচ্ছে গিয়ে মডটা দিচ্ছি না কারণ এর মানটা তোমার পজিটিভ ধরে নেবো, তাহলে হচ্ছে গিয়ে এই a পেলাম, ঠিক আছে। একদম এটা যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি d আর ইন্টিগ্রেশনটা কেটে যাবে, তাহলে কি করে থাকবে না kt, আর এখান থেকে একটা ইন্টিগ্রেশন c, অর্থাৎ কি এখানে c টাকে আমরা কি বলবো বলো, c সমান সমান হচ্ছে কি সমাকলন ধ্রুবক, তাই তো, ধ্রুবক, ঠিক আছে। তো তাহলে আমরা এখান থেকে এইটুকু করে নিলাম। এবার আমরা এর আগের দিনে ওই যে একটা কন্ডিশন অ্যাপ্লাই করেছিলাম, কি কন্ডিশন বলো, যখন কি হবে, যখন তোমার t = 0, অর্থাৎ কি বিক্রিয়াটি শুরু হয়নি এখনো বা শুরু হচ্ছে সেই মুহূর্তে, অর্থাৎ কি t = 0, তখন আমরা কি বলতে পারবো না আমরা ধরলাম যে t সময় পরে যে গাঢ়ত্বটা ছিল সেটা আমরা ধরে নেব কি প্রাথমিক গাঢ়ত্ব সমান হবে। এবার প্রাথমিক গাঢ়ত্বকে আমরা a0 বা এটাকে আমরা a0 দিয়ে প্রকাশ করবো, ঠিক আছে। তাহলে প্রাথমিক গাঢ়ত্বকে আমরা a0 দিয়ে প্রকাশ করলাম। তাহলে এবার কি করবে বলো, এই ভ্যালুগুলো এই সমীকরণটার মধ্যে পুট করে দাও। তাহলে এই সমীকরণ যদি পুট করে দিই তাহলে কি হবে বলো, তাহলে এখান থেকে মাইনাস ln, এই যে এর জায়গায় আমরা কি লিখবো a0 লিখবো, এই নটটা কিন্তু আমরা নিচে লিখেছি, ঠিক আছে, এই যে এই জিনিসগুলো খেয়াল রাখবে। তাহলে এখান থেকে k, আচ্ছা t এর জায়গায় শূন্য বসিয়ে দাও, আচ্ছা প্লাস c, তাহলে c এর মানটা আমরা কি পেয়ে গেলাম মাইনাস ln a0, ঠিক। এবার এই c এর মানটা তোমরা কি করবে না এই সমীকরণের মধ্যে পুট করে দাও, ঠিক। চলো নিজে নিজে করতে থাকো। তাহলে এখানে কি বললাম না ln a পেলাম ইজ ইকুয়ালস টু kt, এখান থেকে মাইনাস ln a0, ঠিক আছে। এটুকু সিম্পল ব্যাপার, একটু তো বুঝে গেছো। তাহলে চলো নেক্সট আরো, এবার এখান থেকে কি করবো ln টাকে এদিকে নিয়ে চলে আসো, যদি এদিকে নিয়ে আসো তাহলে কি হবে ln তোমার a0 মাইনাস ln a, এখান থেকে কি পেয়ে যাবো বলো, এখান থেকে এদিকে কি পড়েছে kt পেয়ে গেলাম, ঠিক। আচ্ছা এটা তো তোমার ওই লগ এর সূত্র ফেলে দাও, log a মাইনাস b সূত্র কি হবে log a বাই b, অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারবো ln a0 বাই a, এখান থেকে কি পেয়ে যাচ্ছি না kt, এটুকু পেয়ে গেলাম, ঠিক। আচ্ছা এবার এখান থেকে তো আমরা সবসময় কি বলো, আমরা এর আগের দিনে বলেছিলাম যে সমকলন সমীকরণ দিয়ে আমরা কোন একটা বিক্রিয়ায় সময় এবং গাঢ়ত্বের মধ্যে সম্পর্ক বের করতে পারি, আর অবকলন সমীকরণ দিয়ে কি না আমরা হচ্ছে কি বিক্রিয়ার হারের সঙ্গে মানে গাঢ়ত্বের সঙ্গে সঙ্গে সময় বিক্রিয়ার হারটা কি পরিবর্তন হয় সেটা বলতে পারি, তাই তো। তাহলে এখান থেকে আমরা তাহলে সময়টা বের করবো, সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে পরিবর্তন হচ্ছে, তাহলে আমরা বলতে পারি t = k টাকে যদি এদিকে নিয়ে চলে আসো তাহলে 1/k হয়ে যাবে, অর্থাৎ 1/k ইনটু ln a0 বা a0,
বাই এ, এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা এখান থেকে তোমার বলো ln টাকে যদি লগে কনভার্ট করতে হয় তাহলে আমরা কি করব বলো, অর্থাৎ কি ই বেস থেকে যদি 10 বেসে কনভার্ট করতে হয় তাহলে কি করতে হয় না 2.303 দিয়ে যদি আমরা গুণ করে দিই এখান থেকে তাহলে ln এর জায়গায় কি লগ চলে আসবে, লগ, আচ্ছা এটা কি কে থাকলো, তাহলে এখান থেকে 2.303 বাই কে ইনটু লগ এ নট বাই এ, ঠিক আছে, এটা পেয়ে গেলাম। এটা টি সমান সমান, এটাই আমাদের কি হয়ে গেল না, এটা একদম একদম মুখস্থ করে নাও, নিজের নামের থেকেও বেশি মুখস্থ করে নাও, যেটা না সেটা কি বললাম না টি ইজ ইকুয়ালস টু 2.303 বাই কে লগ এ নট বাই এ বা লগ এ জিরো বাই এ, ঠিক আছে, মুখস্থ হয়ে গেছে। এটা দিয়ে কিন্তু তোমার ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যাবে, ঠিক। তাহলে এটা এই সূত্রটা তাহলে আমি সাইডে লিখে রাখি, কারণ আমাদের এখনই অঙ্ক করতে এই সূত্র কাজে লাগবে। বলো কি বললাম, t is equals to 2.303 by k into log a0 by a, ঠিক আছে, এটা মুখস্থ হয়ে গেছে। এটা একদম, এটা কি আমাদের প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে সমাকলিত হার সমীকরণ বা সমাকলিত রূপ, ঠিক। আচ্ছা এবার এখান থেকে আমরা কি করব না, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেটা হচ্ছে কি অর্ধায়ু বের করব। আচ্ছা অর্ধায়ু কি জিনিস বলতো দেখি একটু, অর্ধায়ু কি বলেছিলাম, নামের মধ্যেই ব্যাপারটা লুকিয়ে আছে, অর্ধ আয়ু, অর্থাৎ কি যে সময়ে তোমার আয়ুটা অর্ধেক হয়ে যাচ্ছে, কি বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বটা তার প্রাথমিক গাঢ়ত্ব থেকে কি হয়ে যাবে না অর্ধেক হয়ে যাবে, সেটাকে আমরা অর্ধায়ু বলি, তাই তো। তাহলে চলো আমরা তাহলে এখান থেকে কি করবো না অর্ধায়ু বের করবো। চলো অর্ধায়ু কি, আচ্ছা তাহলে অর্ধায়ু মানে কি, আচ্ছা তাহলে আমরা এখান থেকে এই সমীকরণটা ইউজ করব। এবার অর্ধায়ু মানে কি, যখন t ইজ ইকুয়ালস টু টি হাফ, অর্থাৎ কি সময়টা যখন টি হাফ হয়ে যাবে, টি সাফিক্সে হাফ। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই তোমাদেরকে, টি হাফ কি কিন্তু আমরা 50% এইভাবে লিখতে পারি, 50% মানে কি এটা অর্ধায়ুকে বোঝাচ্ছে। তো টি হাফ তখন কি হয়ে যাবে না, আমার যে টি সময় পরে যে গাঢ়ত্বটা সেটা কি হয়ে যাবে না তোমার প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেক হয়ে যাবে, তাই না, অর্ধায়ু মানে তো তাই যে প্রাথমিক গাঢ়ত্ব থেকে অর্ধেক হয়ে যাবে। তো তাহলে আমরা এই ভ্যালুগুলো যদি এই সমীকরণের মধ্যে পুট করি তাহলে কি পাবো বলো, টি জায়গায় তাহলে টি হাফ লিখে দাও, টি জায়গায় টি হাফ লিখে দিলাম, তাহলে 2.303 বাই এখান থেকে কি কে ইনটু লগ, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এর জায়গায় তোমার এ নটই থাকলো, আর এই এর জায়গাটায় আমরা কি বসিয়ে দেবো না হচ্ছে কি তোমার এ নট বাই 2 বসাবো, তাই। চলো তাহলে এখান থেকে কি হবে, এই যে 2টা উপরে চলে যাবে আর এ নট কেটে যাবে, তাই না, তাহলে 2টা উপরে নিয়ে চলে যাও, তাহলে কি হচ্ছে তোমার টি হাফ ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে কি 2.303 বাই কে লগ 2, ঠিক। তাহলে এই ভ্যালুটা আমরা একদম ক্যালকুলেশন করে নেব, ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 0.6932 বাই কে, এটা হয়ে গেল কি টি হাফ। অর্থাৎ কি এই ভ্যালুটা একদম মুখস্থ করে নাও, এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কেননা তোমার যখন এই ধরনের মানে প্রথম ক্রমের বিক্রিয়ার যে অঙ্কগুলো করবে তখন এই দুটো সূত্র দিয়েই তোমার অঙ্কগুলো হবে আর কি ম্যাক্সিমাম কেসে। তাহলে কি বললাম, তাহলে টি হাফ সমান সমান কি হবে বলো, টি হাফ সমান সমান 0.6932 বাই কে, ঠিক, মুখস্থ হয়ে গেছে। বা তুমি বলতে পারো 2.303 ইন্টু লগ 2 বাই কে, এটা হয়ে গেল কি আমাদের প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ু, অর্থাৎ টি হাফ ইজ ইকুয়ালস টু 0.6932 বাই কে, এই দুটো সূত্র হয়ে গেল। আচ্ছা এখান থেকে এবার যে কোশ্চেন গুলো তোমাকে করতে পারে দেখো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি না এরকম বলতে পারে যে দেখাও যে বা প্রমাণ করো প্রথম ক্রমের বিক্রিয়ার অর্ধায়ু গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কিভাবে বলতে পারি, তাহলে আমরা কি করবো, যদি তোমার পরীক্ষা হলে যদি 2 নম্বর থাকে তাহলে তুমি ডাইরেক্ট কি করবে সমাকলিত সমীকরণটা থেকে শুরু করে দেবে। আর সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে কোশ্চেন দেখা গেছে কি রকম না, তোমাকে বলে যে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে সমকলিত হার সমীকরণটি প্রতিষ্ঠা করো এবং সেখান থেকে প্রমাণ করো যে প্রথম ক্রমের বিক্রিয়ার অর্ধায়ু গাঢ়ত্বের উপর বা প্রাথমিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়, সেরকম কোশ্চেন দেয়। তো তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা যে অর্ধায়ুটা যে বের করলাম, অর্থাৎ কি সেখান থেকে তুমি সমকলিত সমীকরণটা থেকে যে আমরা অর্ধায়ুটা বের করলাম, সেই অর্ধায়ুর ক্ষেত্রে দেখো কি এখানে কি কোনো গাঢ়ত্বের টার্ম আছে, কোন রকম গাঢ়ত্ব আছে, শুধুমাত্র তো কি একটা কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট, অর্থাৎ কি এটা কিন্তু কোনো গাঢ়ত্বের যেহেতু টার্ম নেই তোমার এই সমীকরণের মধ্যে, তাহলে আমরা বলতে পারি যে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ু তোমার গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়। ক্লিয়ার, বুঝে গেছো? আচ্ছা আরেকটা জিনিস তোমাদের একটু বলে দিই, দেখো এই যে তোমার সমীকরণটা যে তোমার অর্ধায়ুর যে সমীকরণটা আছে সেখান থেকে দেখো এটা তো একটা ধ্রুবক,
তাহলে এই ধ্রুবক মানে কি তুমি এরকম বলতে পারো না, যে এটা যদি ধ্রুবক তাহলে আমরা এরকম বলতে পারি যে টি হাফ ইজ ইকুয়ালস টু 1/k, অর্থাৎ কি তোমার অর্ধায়ুটা কি হচ্ছে কি না তোমার হচ্ছে কি হার ধ্রুবক, অর্থাৎ কি ওই বিক্রিয়াটি প্রথম ক্রমের হার ধ্রুবকের ক্ষেত্রে ব্যস্তানুপাতিক, অর্থাৎ কি যে বিক্রিয়ায় তোমার হার ধ্রুবকের মান বেশি হবে সেই বিক্রিয়ায় অর্ধায়ু কম হবে, বা আমরা বলতে পারি যে বিক্রিয়ায় অর্ধায়ু বেশি সেই বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের মানটা কম হবে। ঠিক আছে, এটাও একটা কিন্তু তোমার কোশ্চেন এরকম বলতেই পারে যে দেখাও যে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ুটি তোমার কি হার ধ্রুবকের সঙ্গে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তো এরকম কোশ্চেন করতেই পারে। তাহলে বুঝে গেছো ব্যাপারটা। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের একটু বলে দিই, আমাদের যে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে যে সমীকরণটা যে আমরা প্রতিষ্ঠা করলাম না, কি সমীকরণটা বলো ছিল? t equals to 2.303/k into log a naught by a। এই সমীকরণটা আমরা বারবার করে লিখছি এই জন্যই যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়, রীতিমতো মুখস্থ হয়ে গেছে আশা করা যায়। তাহলে দেখো তোমাদের বইতে যেটা যেভাবে আছে সেটাকে আমরা ওই আকারে যদি লিখতে চাই, তাহলে বইতে দেখো এইভাবে আছে, সেটাকে আমি তোমাকে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কিরকম ভাবে আছে না। log is equal to এখানে a0 জায়গায় কি আছে না তোমার এখান থেকে a by a minus x, এটা এইভাবে আছে। এখানে একটু বলে দিই। আচ্ছা, তোমার আরেকটা জিনিস একটু বলে দিই, এই সমীকরণ তোমার একদম ক্লিয়ার করে নাও যে যেটা a নট মানে কি, a নট মানে হচ্ছে গিয়ে প্রাথমিক গারত্ব, অর্থাৎ কি বিক্রিয়া যে গারত্ব নিয়ে শুরু করা হয়েছিল। আর এখান থেকে এটা কি, এ হচ্ছে গিয়ে তোমার টি সময় পরে কতটা গারত্ব বেঁচে আছে। কথাটা আমি আবার বলো, কি বললাম না, টি সময় পরে কতটা গারত্ব বেঁচে আছে, কিন্তু কতটা শেষ হয়ে গেছে সেটা না, কিন্তু তাই কি বললাম যে এটা টি সময় পরে কতটা গারত্ব বেঁচে আছে। অনেক সময় তোমাকে অঙ্ক করার সময় তোমাকে পার্সেন্টেজে যদি কোনো অঙ্ক থাকে, সাপোজ তোমাকে বলা হলো যে কোনো একটা অঙ্ক এরকম করে বলবে যে কোন একটি প্রথম ক্রম বিক্রিয়ার 75% 1 ঘন্টায় শেষ হয়েছে, মানে পার্সেন্ট শেষ হয়েছে মানে কি 75% সম্পূর্ণ হতে 1 ঘন্টা সময় লাগে। যদি এই ধরনের কোনো কথা বলা থাকে তাহলে কি সেক্ষেত্রে কি হবে না, যখন পার্সেন্টেজের অঙ্ক থাকবে তখন a0 এর জায়গায় অর্থাৎ কি প্রাথমিক গারত্ব 100%, অর্থাৎ কি 100 বসাবে, আর তোমার এই এর জায়গায় কি বসাবে না 75% সম্পূর্ণ হয়ে গেছে। ভাষাটা ভালো করে বোঝাও কিন্তু, 75% সম্পূর্ণ হতে মানে কি 75% শেষ হয়ে গেছে, পড়ে আছে কতটা 25%, তাহলে এর জায়গায় কিন্তু তোমাকে 25% মানে অর্থাৎ 25 বসাতে হবে। ক্লিয়ার এটুকু? অর্থাৎ কি সেটাকে আমরা এইভাবেও লিখতে পারি, অর্থাৎ কি এখানে এ মানে হচ্ছে তোমার প্রাথমিক গারত্ব, অর্থাৎ কতটা গারত্ব নিয়ে শুরু করা হয়েছিল, আর এখান থেকে এক্স যেটা আমরা ইউজ করছি সেই এক্স মানে কতটা পরিমাণ বিয়োজিত হয়ে গেছে, অর্থাৎ কি বিয়োজন মাত্রাটা। তোমাকে যদি বলে 100% বলে তাহলে সে মানে তোমাকে যদি বলে যে 75% সম্পূর্ণ হয়েছে, তাহলে সেক্ষেত্রে তুমি এক্ষেত্রে 100% মানে এর মানটা 100 বসাবে, আর 75 যত পার্সেন্ট সম্পূর্ণ হয়েছে এক্স এর মানটা তত হবে। ঠিক আছে, বইতে এইভাবে বলা আছে, আমরা এটাকে এইভাবে মনে রাখতে পারি, এইভাবে মনে রাখতে পারি, তোমার যেটা সুবিধা হবে তুমি সেটা মনে রাখবে। আচ্ছা, এখান থেকে এবার আমরা কি করব না, আচ্ছা এখান থেকে তোমার আরেকটা কোশ্চেন খুব একটা ইম্পর্টেন্ট, যেটা অর্ধায়ু যেহেতু আমরা করলাম, অর্ধায়ু জায়গাটা থেকে আমরা ক্লিয়ার করি। আচ্ছা, এরকম বলো তো দেখি যে ধরুন আমরা অর্ধায়ু আছে, ঠিক আছে, এটা একটু ভালো করে ক্লিয়ার করো যে অর্ধায়ু ধরুন ফার্স্ট অর্ধায়ু, ঠিক আছে, ফার্স্ট অর্ধায়ু আমরা ধরুন শুরু করেছিলাম কি, আমরা শুরু করেছিলাম হচ্ছে গিয়ে এ নট নিয়ে, অর্থাৎ কি তোমার প্রাথমিক গারত্ব ছিল এ নট। এবার ধরুন প্রথম অর্ধায়ু পরে তোমার গারত্বটা কি হয়ে যাবে না, প্রাথমিক গারত্বের যে ছিল তার অর্ধেক হয়ে যাবে, তাই কি না। প্রথম টি হাফ পরে আমি শুরু করেছিলাম সাপোজ 10টা নিয়ে, তাহলে টি হাফ পরে কি হবে 5টা হয়ে যাবে, তাহলে কি করলাম প্রাথমিক গারত্বকে 2 দিয়ে ভাগ করে দিলাম, অর্থাৎ কি এরকম হলো না ব্যাপারটা। তাহলে আমি বলতে পারি যে টি হাফ ফার্স্ট অর্ধায়ু পরে তোমার হয়ে যাবে a/2। আচ্ছা, দ্বিতীয় অর্ধায়ু পরে কি হবে বলো তো, দ্বিতীয় অর্ধায়ু পরে অর্থাৎ কি সেকেন্ড অর্ধায়ু পরে তাহলে কি হবে তোমার, এবার তো তাহলে কি তার অর্ধেক হবে, তাহলে এবার আমাদের তো প্রাথমিক গারত্ব এটা, অর্থাৎ কি a0/2, তাহলে এর অর্ধেক হয়ে যাবে, এর অর্ধেক মানে কি 1/2 হয়ে যাবে। একই রকম ভাবে আমরা কি বলতে পারি যে টি হাফ থার্ড, অর্থাৎ কি 3 নাম্বার অর্ধায়ু পরে কি হবে বলো a0/2, এবার তো তার সাপেক্ষে এটা আবার প্রাথমিক গারত্ব, অর্থাৎ কি তার অর্ধেক হয়ে যাবে। তাহলে এরকম করে চলতে থাকবে, 3 নম্বর অর্ধায়ু মানে 3টা হাফ আসছে, 4 নম্বর অর্ধায়ু মানে কি 4টা হাফ আসবে। তাহলে আমরা এরকম বলতে পারি যে তোমার n তম অর্ধায়ু পরে, অর্থাৎ কি এখান থেকে একটা লাইন, তো এটা সূত্র কিন্তু বারবার করে বলছি, এরকম অঙ্ক দেয় এই সূত্রটা দিয়ে, সেটা হচ্ছে n তম অর্ধায়ু পরে গারত্ব হবে সমান সমান a0/2n। কি বললাম, n তম অর্ধায়ু পরে বিক্রিয়কের গারত্ব হবে a0 কি এখানে প্রাথমিক গারত্ব বাই 2n। এখানে n টা মানে কি কততম অর্ধায়ু, ঠিক আছে, যদি 5 বলে তাহলে 2^5 বসিয়ে দেবো। ক্লিয়ার এটুকু? আর যদি তোমাকে সেক্ষেত্রে যদি কোনো ভগ্নাংশ বলে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা 1 নিয়ে শুরু করবো, এবার যদি পার্সেন্টেজের গল্প বলে দেওয়া থাকে তাহলে 100 বসাবো। কিন্তু সেটা সূত্রটা কি হবে না, উপরে থাকবে তোমার a0 আর নিচে থাকবে 2n।
ক্লিয়ার এটুকু? আচ্ছা, এটা তাহলে এই সূত্রটা একদম খাতায় নোট করে নাও, একদম খাতায় এক সাইডে লিখে রাখো। তিনটা সূত্র পেয়ে গেলাম কিন্তু আমরা এখন পর্যন্ত। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলবো এখান থেকে, আচ্ছা এখান থেকে ওই জিনিসটা একটু কনফার্ম করে নি। দেখো একটা কোশ্চেন তোমরা লিখে নাও, যেটা লিখে নিয়ে 10 স্টার মেরে দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এরকম কোশ্চেন দেবে যে প্রমাণ করো প্রথম ক্রমের বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হয় না, বা প্রথম ক্রমের বিক্রিয়া সম্পূর্ণ হতে অসীম সময়ের প্রয়োজন। এই ধরনের কোশ্চেন কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে অর্থাৎ কি আমরা এখন প্রমাণ করব প্রথম ক্রমের বিক্রিয়া সম্পূর্ণ হতে কি না অসীম সময়ের প্রয়োজন। আচ্ছা, যেহেতু তাহলে সম্পূর্ণ হতে অর্থাৎ টাইমের একটা ব্যাপার আছে, তাহলে কোনটা ইউজ করবো না এটা ইউজ করবো, তাহলে ওটা ইউজ করো। দেখো আগে ওটা লিখে নাও যে কি বললাম না প্রথম ক্রমের বিক্রিয়া সম্পূর্ণ হতে অসীম সময়ের প্রয়োজন। তাহলে এখান থেকে আমরা কি করবো সেটা লিখে নি, কোশ্চেনটা লিখে না, এবার অ্যান্সারটা আমরা করছি, ঠিক আছে? অ্যান্সারটা কি হবে? তাহলে আমরা জানি কি প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কি জানি না, t is equal to 2.303 by k into log a naught by a, তাই তো? এটা হচ্ছে কি আমাদের প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে সমকলিত রূপ। আর এবার এখান থেকে তাহলে সময় বলেছে। আচ্ছা, তোমাকে কি করে এক কাজ করো, এগুলোকে তুমি হচ্ছে গিয়ে ln এ কনভার্ট করে দাও। মানে অর্থাৎ কি এটাকে এদিকে নিয়ে আসো, 2.3 থেকে ln লিখো। অর্থাৎ কি এটাকে আমরা এইভাবে তো লিখতেই পারি 1 by k into, আমরা ওই যে আগে যেখান থেকে এসেছিলাম আবার সেখানে ফিরে যাচ্ছি, a naught by a, ঠিক আছে? এখান থেকে t is equal to এটা। অর্থাৎ কি আমরা এখান থেকে এরকম বলতে পারি না যে kt is equals to ln a naught by a, এটা বলতেই পারি। আর ln টাকে এদিকে নিয়ে চলে আসলে কি হবে বলো? ln মানে e বেস আছে, তাহলে e টা এখান থেকে গুণ হয়ে যাবে, মানে e টু দি পাওয়ার kt হয়ে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি e টু দি পাওয়ার kt is equals to a naught by a, এটা আমরা বলতেই পারি, ঠিক? আচ্ছা, এবার এক কাজ করো, এটা e টু দি পাওয়ার মাইনাস kt, e টু দি পাওয়ার মাইনাস kt is equals to a by a naught, এটা আমরা বলতে পারি। আচ্ছা, এবার ভাবো ব্যাপারটা কি বলেছে, বিক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেছে। যদি বিক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যায়, ব্যাপারটা ক্লিয়ার করো, যদি বিক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যায় তো তাহলে টি সময় পরে কি আর কোনো গাঢ়ত্ব বেঁচে থাকবে? টি সময় পরে কিন্তু কোনো গাঢ়ত্ব বেঁচে থাকবে না, কারণ এই যে এখানে এটা মানে কি, এ মানে টি সময় পরে গাঢ়ত্ব। যদি বিক্রিয়াটা কমপ্লিট হয়েই যায় তাহলে টি সময় পরে তো কোনো গাঢ়ত্ব বেঁচে থাকবে না। অর্থাৎ তাহলে এক্ষেত্রে যদি বিক্রিয়াটি সম্পূর্ণ হয়, তোমরা এগুলো খাতায় টুকে নিচ্ছ তো, টুকে নাও, কিন্তু বইতেও যদিও আছে, কিন্তু ব্যাপারটা এখান থেকে টুকে নিলে তোমাদের কি হবে, মনে রাখতে সুবিধা হবে। সম্পূর্ণ হয়, যদি বিক্রিয়াটি সম্পূর্ণ হয় তাহলে কি হবে না, এক্ষেত্রে আমার কি এটা হয়ে যাবে কি শূন্য। কেন? আচ্ছা, এক্ষেত্রে এটা যদি শূন্য হয়ে যায় তাহলে এক্ষেত্রে কি হবে বলো? এক্ষেত্রে আমাদের কিন্তু এ নটটা এটা কিন্তু কখনো শূন্য হবে না, কারণ আমরা তো প্রাথমিক গাঢ়ত্ব কখনো শূন্য হবে? প্রাথমিক গাঢ়ত্ব যেটা নিয়ে শুরু করেছি সেটা কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে শুরু করেছি, ওটা তো কোনো পরিবর্তন হবে না, প্রাথমিক গাঢ়ত্বই থাকবে, তাই কি না? তাহলে এ নটটা কিন্তু কখনো শূন্য হবে না, এটা কিন্তু ক্লিয়ার রাখবে। তাহলে আচ্ছা, এখানে তাহলে এর জায়গায় যদি শূন্য বসিয়ে দাও তাহলে কি হবে, e টু দি পাওয়ার মাইনাস kt is equals to, আচ্ছা শূন্য বা এটা শূন্যকে কোনো কিছু দিয়ে ভাগ করলে তো শূন্যই হবে, তো তাহলে এটা কি হয়ে যাবে না শূন্য হয়ে গেল। আচ্ছা, এবার তাহলে e টু দি পাওয়ার কি হবে kt, e টু দি পাওয়ার kt মানে কি, এটাকে যদি তাহলে কিছু না মানে কি 1 আছে, এবার 1 বাই তোমার 0, তার মানে কি ইনফিনিটি হয়ে যাবে, e টু দি পাওয়ার kt তাহলে কি সমান সমান ইনফিনিটি। অর্থাৎ কি তাহলে t সমান সমান কি হয়ে যাবে, e টু দি পাওয়ার kt সমান সমান যদি ইনফিনিটি হয় তাহলে t সমান সমান কি হয়ে যাবে না ইনফিনিটি হয়ে যাবে। অর্থাৎ কি আমরা তাহলে এখান থেকে কি প্রমাণ করতে পারলাম না, যে সময়টা যদি সম্পূর্ণ, অর্থাৎ কি এটা যদি 0 হয়ে যায় তাহলে টাইমটা কি লাগবে না ইনফিনিটি সময় লাগবে। অর্থাৎ কি প্রমাণিত হয়ে গেল যে প্রথম ক্রমের বিক্রিয়া সম্পূর্ণ হতে অসীম সময় প্রয়োজন। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত করবে, নিচে একটা লাইন লিখে দেবে কি না প্রথম ক্রমের বিক্রিয়া সম্পূর্ণ হতে অসীম সময়ের প্রয়োজন, প্রমাণিত। ক্লিয়ার এটুকু? এখান থেকে তোমাকে আরেকটা কোশ্চেন দিতে পারে, সেই কোশ্চেনটা কি না তোমাকে এরকম বলতে পারে যে দেখাও বা প্রমাণ করো বিক্রিয়কের যত ভগ্নাংশ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয় সেটি তোমার হচ্ছে গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়। কি বললাম? প্রমাণ করো। আচ্ছা, এটা লিখে নাও। তোমাকে এরকম কোশ্চেন দিতে পারে, প্রমাণ করো প্রথম ক্রম বিক্রিয়ায় বিক্রিয়কের যত ভগ্নাংশ বিক্রিয়াজাত পদার্থের পরিণত হয় তা বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়। আচ্ছা, কি বলেছে না বিক্রিয়কের যত ভগ্নাংশ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয়, মানে কি ওই যে আমরা যে একটু আগে একটা লিখেছিলাম, কি লিখেছিলাম বলো? সেটা হচ্ছে t is equals to 1 by k into ln, এখান থেকে আমরা a0, এখান থেকে a by a minus x এরকম একটা করে লিখে রেখেছিলাম না, বলেছিলাম বইতে আছে এরকম করে। আচ্ছা, তাহলে এই যে এই সমীকরণটা যে আমরা দেখলাম সেখান থেকে x টা কি ছিল বলো না, কত ভগ্নাংশ তোমার বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ আমরা কি পাবো বলো, ln a by a minus x, আমরা এখান থেকে জাস্ট এটা kt সমান সমান এরকম লিখতে পারি, ঘুরিয়ে লিখলাম, ঠিক আছে? এটা লিখলাম, তাহলে এখান থেকে তোমাকে এরকম লিখতে পারি a by a minus x is equals to e to the power kt, এরকম লিখতেই পারি।
আচ্ছা এখান থেকে এক কাজ করো, তাহলে এটাকে উল্টে দাও, উল্টে দিলে কি হবে a মাইনাস এক্স বাই এ ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি, তাহলে এটা উল্টে দিলে কি হবে মাইনাস হয়ে যাবে এখানে। আচ্ছা এবারে এটাকে তুমি ইয়ে করে দাও, তাহলে এ দিয়ে আলাদা আলাদা করে দাও এখান থেকে, তাহলে কি হবে বলো, আলাদা যদি করে দিই তাহলে কি হয়ে যাবে 1 মাইনাস এক্স বাই এ ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি, এটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হবে এক কাজ করো, তাহলে এটাকে এদিকে নিয়ে আসো, এক্স বাই এটাকে এদিকে নিয়ে যাও, তাহলে কি হবে এক্স বাই এ কি করলাম এটা এদিকে নিয়ে চলে আসলাম ধরো, আর এটাকে আমরা জাস্ট উল্টো করে লিখছি, তাহলে এখান থেকে কি হয়ে যাবে, তাহলে এখান থেকে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি এটা হয়ে যাবে। অর্থাৎ কি ওই যে এখানে যে এক্স বাই এটা যে আসলো, এক্স বাই এটা আমরা কি বলতে পারি, এটা বলতে পারি না যে বিক্রিয়কের এ মানে কি তোমার বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্ব বিক্রিয়কের যত ভগ্নাংশ, মানে বিক্রিয়কের এত ভগ্নাংশ বিক্রিয়িত পদার্থে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ কি এটাই তোমার হচ্ছে কি বিক্রিয়কের যত ভগ্নাংশ বিক্রিয়িত পদার্থে রূপান্তরিত হয় সেটা। সেটা দেখো এই যে এই টার্মটা যে পাওয়া গেল এর মধ্যে কি কোনো ভগ্নাংশ মানে তোমার গাঢ়ত্বের কোনো টার্ম আছে, এর মধ্যে কোনো গাঢ়ত্বের টার্ম আছে, কোনোটা গাঢ়ত্বের টার্ম নেই, তাহলে আমরা বলতে পারি যে তোমার এই যে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে যত ভগ্নাংশ বিক্রিয়িত পদার্থে রূপান্তরিত হয় সেটি তোমার কি না গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়, বা তোমার প্রাথমিক গাঢ়ত্ব বা কোনো গাঢ়ত্বই নেই, কোনো গাঢ়ত্বের উপরই নির্ভরশীল হবে না। ক্লিয়ার এটুকু? তো এখান থেকে আরেকটা কোশ্চেন করে নি, দেখো এই ধরনের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট যেটা আমরা এখন করব। দেখো দেখো এখান থেকে এরকম একটা কোশ্চেন বলতে পারে, যে কি কোশ্চেন বলতে পারে না তোমাকে বললো যে টি 3/4 ইজ ইকুয়ালস টু এক্স ইন্টু টি হাফ, এটা বললো এক্স এর মান কত, এরকম কোশ্চেন দিতে পারে। বা তোমাকে বলতে পারে যে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে 3/4 অংশ বিয়োজিত হতে কত সময়ের প্রয়োজন, এরকম তোমাকে অঙ্ক কিন্তু দিতে পারে। কি বললাম ব্যাপারটা একটু মাথায় ঢুকে নাও। তাহলে কিভাবে করবো দেখো, কিরকম ভাবে করবো না তোমাকে দেখো এই যে এখানে যে টির নিচে যেটা লিখেছি এটা কি বোঝাচ্ছে না এত অংশ বিয়োজিত হতে যে সময়টা, ব্যাপারটা ভালো করে ক্লিয়ার করো। কি বললাম এত অংশ বিয়োজিত হয়ে গেছে তার জন্য যে সময়টা লাগছে সেটা হচ্ছে টি 3/4। তাহলে এবার আমরা প্রথমে কি করব, এটা যদি প্রমাণ করতে হয় মানে এটা যদি আমাদের বের করতে হয় তাহলে প্রথমে আমাদের টি 3/4 এর জন্য সময়টা বের করে নেব, তারপরে টি হাফ কত সেটা তো আমাদের জানাই আছে, টি হাফ সমান সমান কি হয় বলো, টি হাফ সমান সমান 0.6932 বাই কে, বা এটাকে আমরা বলতে পারি 2.303 বাই কে ইন্টু লগ 2, তাই না, এটা তো আমাদের জানাই আছে। তাহলে চলো টি 3/4 টা বের করে নিই। টি 3/4 কিভাবে বের করব, দেখো আমাদের সূত্র কি আছে 2.303 বাই কে ইন্টু লগ এখান থেকে তোমার কি আছে না এ নট বাই এ, এটা আমাদের তো সূত্র, তাই তো। এবার এ নটের জায়গায় কি বসাবো না, যখন তোমাকে এরকম ভগ্নাংশ থাকবে মানে ভগ্নাংশ যদি থাকে তার মানে কি ভগ্নাংশ থাকলে তোমার কি প্রাথমিক গাঢ়ত্বটা কি হবে 1 হবে, তাই কি না, প্রাথমিক গাঢ়ত্ব 1 নিয়ে শুরু করবো। তো যদি পার্সেন্টেজ থাকে তাহলে তোমার 100% ধরে নেবো, আর যদি ভগ্নাংশে যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে গিয়ে 1 ধরে নেবো। তাহলে এক্ষেত্রে আমরা কি করলাম না প্রাথমিক গাঢ়ত্বটাকে তুমি 1 ধরে নাও, তাহলে প্রাথমিক গাঢ়ত্ব 1। আচ্ছা এবার এখান থেকে দেখো এখানে কি 3/4 বসাবো না কি বসাবো বলো, এবার যেহেতু এত অংশ তো বিয়োজিত হয়ে গেছে আমাকে এখানে কি রাখতে হবে যে কতটা বেঁচে আছে, অর্থাৎ কি আমাকে প্রথমে গাঢ়ত্ব 1 ছিল সেখান থেকে 3/4 অংশ বিয়োজিত হয়ে গেছে, তাহলে বাকিটা এখানে কতটা পড়ে থাকবে সেটা করতে হবে। অর্থাৎ কি এখানে করো তাহলে কি আসবে 2.303 কে লগ, এখান থেকে এবার কি করবে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 4 - 3, অর্থাৎ কি নিচে 1 উপরে 4 চলে আসবে, অর্থাৎ এটা 4 চলে আসবে। অর্থাৎ কি আমরা এখান থেকে তাহলে কি করব যদি এটা আমাকে বের করতে হয়, তাহলে এই যে t/3/4 টা পেলাম, t3/4 টা যে পেলাম, এবার এটাকে আমরা কি করবো টি হাফ দিয়ে ভাগ করে দেবো, তাহলে টি হাফ দিয়ে ভাগ করে দাও, যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাবো বলো, তাহলে এটাকে যদি আমরা টি হাফ দিয়ে যদি ভাগ করে দিই তাহলে সমান সমান পেয়ে যাবো কি 2.303 বাই কে ইন্টু লগ 2, তাই না। তাহলে এটা কেটে যাচ্ছে আর এখান থেকে লগ 4 থেকে চলে আসবে 2 log 2 চলে আসবে, log 2 কেটে গেল, অর্থাৎ কি 2 চলে আসলো। অর্থাৎ কি আমরা কি বলতে পারি না টি 3/4, তবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টি 3/4 ইজ ইকুয়ালস টু 2 ইন্টু টি হাফ। ঠিক আছে, এটা বুঝে গেছো, এটা কিন্তু তোমাদের কম্পিটিটিভ পরীক্ষায় এরকম কোশ্চেন গুলো দেয়। তাহলে এখন যে কোনো যদি দেয় তুমি বের করে নিতে পারবে না, তোমাকে যদি এরকম কোশ্চেন গুলো এটা তোমরা নিজেরা করো তো দেখি এটা কিরকম করে হয়। যে এরকম কোশ্চেন দিলে তোমাকে টি তোমার হচ্ছে গিয়ে 1/4 ইজ ইকুয়ালস টু এক্স ইন্টু টি হাফ, এটা কত হবে, এটা তোমরা এক্স এর মানটা কত হবে এটা বের করে কমেন্ট করো তো কত হবে, এটা বুঝে গেছো এটা। তাহলে এখান থেকে তাহলে কিভাবে করতে হয় সেটা তো বুঝে গেছো, যে এখান থেকে এটা মাইনাস করে দেবো 1 থেকে যেটা দেওয়া থাকবে, ক্লিয়ার এটুকু। আচ্ছা তাহলে চলো নেক্সট আরেকটা এখান থেকে একটা অঙ্ক করে নাও তো, একটা অঙ্ক আমরা এখান থেকে চলো একটা অঙ্ক করেই নিই।
তাহলে চলো এখান থেকে একটা অঙ্ক করে নেবো। প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে তোমার 99.9% সম্পূর্ণ হতে যে সময় লাগে সেটা অর্ধায়ু 10 গুণ, সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে কি করবে, প্রথমে যে এত পার্সেন্ট সম্পূর্ণ হতে কত সময় লাগে সেই সময়টা বের করে নাও, সেই সময়টাকে অর্ধায়ুটা দিয়ে ভাগ করে দাও, তাহলে তোমার 10 গুণ 10 যদি চলে আসে তাহলে প্রমাণ করা হয়ে যাবে। অর্থাৎ কি, তাহলে প্রথমে আমরা কি করবো, প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে কি t = 2.303 বাই k ইন্টু লগ তোমার কি হবে না a0 বাই a, তাই তো। এবার কি বলেছে, 99.9% সম্পূর্ণ হয়ে গেছে, মানে হতে বলেছে, তার মানে কি হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো না 2.303 বাই k ইন্টু লগ, উপরে তাহলে কি 9 এত পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে কি উপরে 100% দেওয়া, তাহলে আমি কি বললাম উপরে সবসময় 100 বসাবো, আর নিচে কি বলেছে এত পার্সেন্ট সম্পূর্ণ হয়ে গেছে, তাহলে নিচে পড়ে আছে কতটা, 100 মাইনাস 99.9 এতটা পড়ে আছে। অর্থাৎ কি আমরা যেটা ক্যালকুলেশন করি তাহলে কি আসবে বলো, 2.303 বাই k ইন্টু লগ, আচ্ছা এখান থেকে কি 100 বাই তোমার 0.1 আসবে। অর্থাৎ এখান থেকে এটা যদি তুলে দাও তাহলে কি আসবে, তো উপরে একটা শূন্য চলে আসবে, তাহলে এটা পাওয়া গেল কি তোমার 99.9% সম্পূর্ণ হতে যে সময়টা লাগে, এটা পেয়ে গেলাম। এবার এটাকে যদি তুমি হচ্ছে গিয়ে ভাগ করে দাও t হাফ দিয়ে, 99.9% t হাফ দিয়ে ভাগ করে দাও, তাহলে t হাফ দিয়ে ভাগ করে দিলে কি হবে, তো চলো ভাগ করে দাও। এরকম তোমরা পরের লাইনে করবে, আমি এখান থেকে করে দিচ্ছি। তাহলে টি হাফ মানে 50% সম্পূর্ণ হতে যে সময়টা লাগে, তাহলে 50% ক্ষেত্রে কত লাগে আমরা জানি, পাশে এটা অবশ্যই লিখে নেবে যে টি 50% সম্পূর্ণ হতে কত সময় কি হয়, সূত্রটা 2.303 বাই কে ইন্টু লগ 2 বা 0.6932, তুমি ক্যালকুলেটরে বসাই করতে পারো, যেটা মুখোমুখি হয়ে যাবে। দেখো 2.303 বাই কে ইন্টু লগ 2, তাই আছে। আচ্ছা এটা কেটে যাচ্ছে, তাহলে এটাকে তুমি যদি লগ 1000 কে তুমি যদি লগ 2 দিয়ে ভাগ করো, তাহলে চলো এটা ক্যালকুলেশন করলে আমরা মোটামুটি কত পাবো না, ইকুইভ্যালেন্স টু তোমার 10 পেয়ে যাবো। যদি 10 পেয়ে যায় তাহলে কি বলতে পারছি, এত পার্সেন্ট সম্পূর্ণ হতে তা 50%, অর্থাৎ কি আমরা এরকম বলতে পারি না যে t 99.9% ইজ ইকুয়ালস টু 10 ইন্টু t হাফ, t 50%, অর্থাৎ কি এটা প্রমাণিত হয়ে গেল। অঙ্কটা সিম্পল, বুঝে গেছো। দেখো পরের অঙ্কটা কি বলেছে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা কি বলেছে, এটা 20 ডিগ্রি সেলসিয়াস 120 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফসফিনের বিয়োজন বিক্রিয়াটি তোমার দেওয়া আছে, মানে এই বিক্রিয়াটা ফলো করে ফসফিন হচ্ছে কি বিয়োজিত হচ্ছে। এবার দেখো এগুলো বিক্রিয়া দেখে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, তোমার পরেই দেখো এখানে কি বলেছে, বিক্রিয়ার হার সমান সমান r ইজ ইকুয়ালস টু k ইন্টু pH। এবার আমি একটু করে বলছি এটা কেন তোমার কি লাভ হলো, এবং ওই উষ্ণতায় pH এর অর্ধায়ু তোমাকে বলে দিয়েছে, মানে বিক্রিয়াটার অর্ধায়ু দেওয়া আছে। এবার কি কি বের করতে বলেছে না 3/4 অংশ ফসফিন বিয়োজিত হতে কত সময় লাগে সেটা তোমাকে বের করতে বলেছে। সিম্পল ব্যাপার, একটু আগে আমরা এই ধরনের অঙ্কগুলো করলাম। এবং তারপর বলেছে 1 মিনিট পরে মূল নমুনায় উপস্থিত pH3 কত অংশ অবশিষ্ট থাকবে। এই জায়গাটা কিন্তু তোমাকে একটু ভালো করে, এই ধরনের অঙ্কগুলো থাকলে তুমি কিভাবে করবে তাই জন্য কিন্তু আমি বলছি এই জায়গাটা ভালো করে তোমাকে খেয়াল করতে হবে, ঠিক। আচ্ছা তাহলে চলো অঙ্কটার মধ্যে আসি, একটু বোঝার চেষ্টা করি। এখানে কি বলেছে, যেহেতু তোমাকে হার সমীকরণটা দেওয়া আছে, এবার এখানে দেখো 4 আছে, কিন্তু 4 দেখে মানে কি এটা চতুর্থ ক্রমের বিক্রিয়া না, কিন্তু যেহেতু এখানে হার সমীকরণটা দেখে তোমাকে কিন্তু বলেনি যে এটা প্রথম ক্রমের বিক্রিয়া, তার মানে কি এই হার সমীকরণে যেহেতু pH3 পাওয়ারে 1 আছে, তার মানে তোমাকে এটা বুঝে যেতে হবে এটা কি প্রথম ক্রমের বিক্রিয়া, অর্থাৎ কি প্রথম ক্রমের বিক্রিয়া সূত্রগুলো তোমাকে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? আচ্ছা এবার তাহলে তোমাকে তাহলে বুঝে গেছে প্রথম ক্রমের বিক্রিয়া ইউজ করতে হবে। তাহলে প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি কি, যে আমাদের জানা আছে, চলো এবার যা লেখালেখির ব্যাপারটা তোমরা তো জানোই, লেখাগুলো লিখবেই, জাস্ট তোমাকে অঙ্কগুলো কিভাবে করবে দেখো। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে t ইজ ইকুয়ালস টু আমাদের কি জানা আছে, 2.303 বাই k ইনটু লগ a0 বাই a, এটা তো আমরা জানি। আচ্ছা এবার এখান থেকে কি বলেছে না, এত অংশ pH3 বিয়োজিত হতে কত সময় লাগবে। তাহলে তোমার যেহেতু 3/4 অংশ বিয়োজিত হতে কত সময় লাগবে বলেছে, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে তোমার t.303 ইন্টু k ইন্টু লগ, তাহলে ওইটা আমরা তো একটু আগে করেছিলাম এই ধরনের অঙ্কগুলো। আর তাহলে এখান থেকে করো, এখান থেকে তাহলে কি করতে হবে, যদি অংশ থাকে তাহলে কি করবো, প্রাথমিক দ্বারা আমরা কি 1 ধরে নেবো, এটা 1 মাইনাস 3/4 অংশ বিয়োজিত হতে কত সময় লাগবে। আচ্ছা এবার এখান থেকে তোমার কে এর মানটা লাগবে, এবার কে এর মানটা তোমরা জানি না, তাহলে কে এর মানটা তোমাকে নিশ্চয়ই এখানে ক্লু দেওয়া আছে। দেখো প্রথম লাইনে তোমাকে অর্ধায়ু বলে দিয়েছে। এবার আমরা জানি কি আবার না, t হাফ ইজ ইকুয়ালস টু কি হয় না 0.6932 বাই k হয়। এবার অর্ধায়ু জানা আছে, তাহলে এখান থেকে k এর মানটা বের করে নাও, তাহলে 0.6932 বাই তোমার এখান থেকে অর্ধায়ু t হাফ। এবার t হাফ এর মান কত দেওয়া আছে না তোমার হচ্ছে তোমার 37.9 সেকেন্ড দেওয়া আছে, তাহলে 0.6932 বাই থেকে 37.9,
37.9 এটা কি হয়ে গেল। আচ্ছা কে রেখে ওখান থেকে কি হবে না সেকেন্ড ইনভার্স হবে, যেহেতু সেকেন্ডে বসাইছি টি হাফ নিচে আছে সেকেন্ড ইনভার্স হবে। ক্লিয়ার এটুকু? আচ্ছা এবার এখানে চলে আসো, তাহলে কে এর মানটা এখানে বসিয়ে দাও। কে এর মানটা যদি এখানে বসিয়ে দাও তাহলে কি পাবে, তাহলে বসাও এখানে কে এর মানটা তোমরা নিজেরা ক্যালকুলেশন করো। 2.303 বাই এখান থেকে হচ্ছে কি বসাবো 0.6932। আচ্ছা ওর উপরে চলে গেল, তাহলে হচ্ছে কি 37.9 এটা উপরে চলে আসলো ইনটু তোমার লগ, এখান থেকে এটা যদি মাইনাস করো তাহলে 4টা উপরে চলে যাবে, তার মানে কি লগ 4 হবে। তো এটা ক্যালকুলেশন করে দেখো তোমার কত আসছে 7618 সেকেন্ড এটা আসছে। এটা আসছে কিনা তোমরা নিজেরা ক্যালকুলেশন করে দেখো। আচ্ছা তাহলে কি প্রথম কোশ্চেনের অ্যান্সারটা হয়ে গেল কি না 76.1 এত সেকেন্ড। ঠিক আছে, প্রথমটা কিভাবে আসছে এটা তো কোনো ব্যাপার না, এটা আগের মতো করে হয়ে গেল। এবার এই জায়গাটা একটু ভালো করে ফলো করো যে এই অঙ্কটা আমরা কিভাবে করবো। এবার পরে কি বলেছে না তোমাকে বলছে অত অংশ 1 মিনিটে তোমার কত অংশ বেঁচে থাকবে সেটা বের করতে বলেছে। তার মানে কি আমরা আবার সেই সূত্রটা ইউজ করবো যে t = 2.303 বাই k ইনটু লগ তোমার হচ্ছে কি না হচ্ছে কি a নট বাই a, এটা তোমাকে বের করতে হবে। এবার তোমাকে বলছে কত অংশ বিয়োজিত থাকবে এই জায়গায়, মানে কত অংশ অবশিষ্ট থাকবে। অবশিষ্ট থাকবে মানে কি বেঁচে আছে কতটা, কত অংশ। যখন তোমার এই জায়গায় একটু ভালো করে তুমি ক্লিয়ার করে নাও যে এই ধরনের অঙ্কগুলো তোমাকে কিন্তু পরীক্ষায় আসে, তোমাকে যখন দেখবে যে অঙ্কের মধ্যে বলেছে কত অংশ অবশিষ্ট থাকবে, তার মানে তোমাকে বের করতে বলেছে a বাই a নট, এটা বের করতে বলেছে। কিন্তু আবার বারবার করে বলছি যে মানে যখন বলছি কত অংশ অবশিষ্ট আছে, মানে শুধু কিন্তু এ বের করলে কিন্তু হবে না। এ মানে হচ্ছে কতটা অবশিষ্ট আছে এটা ঠিক, কিন্তু কত ভগ্নাংশ অবশিষ্ট আছে যদি বলে, তোমাকে কি বলেছে না কত অংশ অবশিষ্ট আছে, মানে অংশ যখনই বলবে তার মানে কি তোমার প্রাথমিক গারত্বের কত অংশ, প্রাথমিক গারত্বের সাপেক্ষে কিন্তু তোমাকে এটা বুঝে নিতে হবে। তার মানে তোমাকে অবশিষ্ট যখন কোশ্চেনের মধ্যে পাবে তার মানে তুমি বের করবে কি এ বাই এ নট। তুমি কিন্তু ডাইরেক্ট এ নট বাই এ বের করলে কিন্তু সেটা ভুল আসবে। তার মানে কি a বাই a নট এটা বের করতে হবে। ক্লিয়ার এটুকু? তাহলে চলো আমরা করি। এবার এক্ষেত্রে তোমাকে কি সময়টা বলে দেওয়া আছে 1 মিনিট। তাহলে এখান থেকে তোমার k এর মানও জানি আমরা, এখান থেকে আগে k এর মানটা বের করে নিয়েছি, এখান থেকে t এর মানও আমরা জানি। আচ্ছা এবার এখান থেকে আমরা ওটা করবো আর কি। তাহলে মানগুলো বসাও একটা একটা করে। তাহলে আমরা পাচ্ছি কি log a নট বাই a ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি কি, তাহলে এখান থেকে কি চলে আসবে বলো, লগ এর মান যদি কি আসবে, অর্থাৎ কি k এর মান কত, k এর মান আমরা এখান থেকে পেয়ে গেছি 0.6932 বাই 37.9, এটা আমরা k এর মান পেয়ে গেছি। k ইনটু t, t এর মান কত, আচ্ছা 1 মিনিট বসাবো না, যেহেতু k এর মান আমার সেকেন্ডে আছে তাহলে এটা সেকেন্ডেই বসাতে হবে, তাহলে এটাকে 60 সেকেন্ড করে নাও। আচ্ছা এটা হলো kt। আচ্ছা এখান থেকে বাই কত আসবে না 2.303, এটা বাই kt মান বসিয়ে দিলাম, আর এখান থেকে তোমার এটা বাই হয়ে গেল। আচ্ছা এটা আসলো। এবার এখান থেকে আমরা কি করবো, যখন এটা ক্যালকুলেশন করে নাও তোমার কত আসছে না 0. তোমার হচ্ছে গিয়ে 4765 এরকম একটা ভ্যালু আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি যদি এটা তাহলে লগ a নট বাই এর মান তুমি পেয়ে গেলে। এবার লগটাকে তুমি যদি এদিকে নিয়ে আসো তাহলে কি হয়ে যাবে 10 টু দি পাওয়ার হয়ে যাবে, কারণ এটা 10 বেসে আছে। তাহলে আমরা কি লিখতে পারি a নট বাই a ইকুয়ালস টু তোমার কি হবে না 10 টু দি পাওয়ার 0.4765। এটা তুমি ক্যালকুলেটরে বসাবে, ক্যালকুলেটরে বসাবে এটার মান কত আসবে বলো 2.99 এরকম একটা ভ্যালু আসবে। এবার এটাকে যদি আমরা এটা কি আসলো না a নট বাই a, এটা কিন্তু বের করলে হবে না, এখানে তোমাকে কি করতে হবে উল্টে কি বললাম, যেহেতু কত অংশ অবশিষ্ট আছে যদি বের করতে বলে তাহলে কি করতে হবে না a বাই a নট এটা বের করতে হবে। তাহলে এটা কি হবে 1 বাই 2.99 এটা হয়ে যাবে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করে দেখো এটা মান আসবে কত 0.33 তোমার 55 এরকম একটা মান আসবে। এত কি হয়ে যাবে না এত অংশ, অর্থাৎ কি আমরা পেয়ে গেলাম কি না কত অংশ অবশিষ্ট থাকবে 0.335। তাহলে বুঝতে পারলে অঙ্কটা আমরা কিভাবে করলাম। তাহলে এখন থেকে যদি কোনো রকম অঙ্কে যদি বলা থাকে কত অংশ অবশিষ্ট থাকবে তাহলে কি করতে হবে না a বাই a নট বের করতে হবে। তাহলে চলো আমরা এখন প্রথম ক্রম বিক্রিয়ার যে লেখচিত্রগুলো হয় সেই লেখচিত্রগুলো সম্বন্ধে একটু আলোচনা করে নেবো, কারণ দেখো লেখচিত্রগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এখান থেকে তোমাকে মেইনলি যে লেখচিত্রগুলো আসে সেই লেখচিত্রগুলো কি কি আসে না, প্রথমে 1 নম্বর কথা তোমার এখান থেকে আসতে পারে যে তোমার অর্ধায়ু, অর্থাৎ কি তোমার গারত্ব, কি বলে বিক্রিয়কের গারত্ব, মানে গারত্ব ভার্সেস টি হাফ, অর্থাৎ কি অর্ধায়ুর সঙ্গে গারত্বের লেখচিত্র বের করতে বলে। সেটা বিক্রিয়ক পদার্থের গারত্ব হতে পারে বা বিক্রিয়ক পদার্থের গারত্ব হতে পারে, এরকম পরীক্ষা আসতে পারে। বা তোমাকে এরকম বলতে পারে যে তোমাকে হচ্ছে গিয়ে লগ এ ভার্সেস তোমার লগ এ ভার্সেস টি সময় লেখচিত্র অঙ্কন করতে বলতে পারে। বা তোমার এরকম আসতে পারে যে লগ এ বাই এ নট এটা, বা এ নট বাই এ ভার্সেস টি এর লেখচিত্র আসে।
বা তোমাকে বলতে পারে তোমার বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব ভার্সেস সময় টি এর লেখচিত্র, বা তো পদার্থের গাঢ়ত্ব ভার্সেস টি। তাহলে এই লেখচিত্রগুলো তোমার মেইনলি তোমার পরীক্ষায় আসে আর কি, ঠিক আছে। তাহলে এই যে লেখচিত্রগুলো কিভাবে করতে হয় সেটা আমরা এর আগের দিনে করেছিলাম, যে জাস্ট কি করব, যে লেখচিত্র বের করতে বলেছে তার সমীকরণটা বের করব, সেই সমীকরণটা কার সঙ্গে তুলনা করব না সরলরেখার সমীকরণের সঙ্গে তুলনা করব, অর্থাৎ কি y = mx + c সমীকরণের সঙ্গে তুলনা করব। আর y = mx + c বা y = mx এর লেখচিত্রগুলো কিরকম হয় সেটা আমরা জানি, এর আগের দিনে করেছিলাম, তাই না। তো তাহলে চলো সেরকম জাস্ট সিম্পল এখান থেকে কোনো ব্যাপার নেই, ওইভাবে করতে থাকবো। আচ্ছা, প্রথমে যেহেতু বলেছে গাঢ়ত্ব আর বলেছে টি হাফের মধ্যে লেখচিত্র অঙ্কন করতে বলেছে, তাহলে সেটা কিরকম হবে বলো। আচ্ছা, টি হাফ যেহেতু, তাহলে টি হাফের সমীকরণটা লিখে ফেলো। টি হাফের সমীকরণটা কি ছিল, টি হাফ তোমার কি ছিল বলো, 0.6932 বাই তোমার এখান থেকে কে ছিল না, এটা তোমার অর্ধায়ু তোমার প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ু সমীকরণটা ছিল। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে যদি আমাদের কি করতে বলেছে, যে এখানে গাঢ়ত্ব, তাহলে দিয়ে দিলাম গাঢ়ত্ব ধরে নাও দিলাম। আচ্ছা, গাঢ়ত্ব আছে এদিকে, আর এদিকে ধরে নাও অর্ধায়ু আছে, টি হাফ আছে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমার এখান থেকে কি দেখো তো, এই সমীকরণের মধ্যে কি কোনো গাঢ়ত্ব রাশির টার্ম আছে, অর্থাৎ কি প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কি অর্ধায়ুটা তোমার গাঢ়ত্বের উপর নির্ভরশীল না তো। অর্থাৎ কি আমরা ধরে নাও কোনো একটা বিক্রিয়া একটা নির্দিষ্ট গাঢ়ত্ব নিয়ে শুরু করেছিলাম, তো তাহলে এই ক্ষেত্রে কি হবে, এটা তোমার কিন্তু গাঢ়ত্বটা কি হবে, টি হাফের সঙ্গে সঙ্গে কিন্তু কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ কি তার লেখচিত্রটা কিন্তু এরকম হবে। বুঝে গেছো কিরকম হবে, কেন তোমার এরকম করে তোমার সমান্তরাল হলো এক্স অ্যাক্সিস এর, তার কারণটা কি, কেননা হচ্ছে কি তোমার গাঢ়ত্বের উপরে টি হাফটা নির্ভর করে না, তাই জন্য লেখচিত্র এরকম হলো। ক্লিয়ার এটুকু। আচ্ছা, প্রথমটা হয়ে গেল। দ্বিতীয়টা কিভাবে করবো না, লগ এ ভার্সেস টি এর লেখচিত্র অঙ্কন করতে বলেছে, তাহলে টি এর সমীকরণটা লিখে ফেলতে হবে আমাদের। আচ্ছা, প্রথমে আরেকটা জিনিস বলে দিই তোমাকে, যেটা প্রথমে রেখেছো সেটাকে ওয়াই অ্যাক্সিসে রাখবে, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে চলো এক্ষেত্রে তাহলে টি এর লেখচিত্র কি হবে, টি = 2.303 বাই কে ইন্টু লগ কি না এ নট বাই এ, এটা আছে। আর তাহলে লগ এর মানটা বের করতে হবে আমাদের। চলো এটা কি করো, এখান থেকে এরকম করে দাও যে লগ এ নট বাই এ = kt বাই 2.303, এটা হবে তো। আচ্ছা, এবারে এক কাজ করো, a বাই b সূত্র ফেলে দাও, তাহলে লগ এ নট মাইনাস লগ এ = kt বাই 2.303। আচ্ছা, এবার এখান থেকে এক কাজ করো, তোমায় কি কার বের করতে, লগ এর সঙ্গে বের করতে বলেছিল, লগ এটা এদিকে রাখো আর এটাকে এদিকে নিয়ে চলে আসো। তাহলে এদিকে যদি রাখি তো তাহলে কি হবে, এটা সামনে তো মাইনাস থাকবো না, মাইনাসটা দিয়ে গুণ করে দেবো, তো আলটিমেটলি কিরকম হবে, লগ এ = kt বাই 2.303। আচ্ছা, এবার এটাকে যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে এটা কি হবে, এটা এদিকে আসলে মাইনাস হবে, মাইনাস লগ এ নট আছে, এখানে একটা মাইনাস ছিল, তাহলে এই মাইনাস দিয়ে যদি গুণ করে দাও, কারণ আমাকে লগ এটা লাগবে, তাহলে যদি মাইনাস দিয়ে গুণ করে দাও তাহলে এখান থেকে মাইনাস প্লাস হয়ে যাবে, এর সামনে একটা মাইনাস চলে আসবে আর এটা প্লাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা তোমার মেন সমীকরণ চলে আসছে, তাই না। তোমার লগ এ ভার্সেস টি বের করতে বলেছে, তার মানে এখানে তোমার টি আছে, তাহলে তোমার কি এটাকে কার সঙ্গে তুলনা করবে না, এটাকে y = এটুকুটাকে তোমাকে m ধরে নাও, অর্থাৎ কি মাইনাস এম এক্স প্লাস সি, অর্থাৎ কি তোমার y = -mx + c মতো লেখচিত্রটা হচ্ছে, মানে তোমাকে সরলরেখার সমীকরণটা মেনে চলেছে। তাহলে কি হবে না, তাহলে লেখচিত্র কিরকম হবে, তাহলে যদি y অ্যাক্সিসে যদি তুমি log a কে রাখো, log a রাখলে, আচ্ছা এখান থেকে তোমাকে হচ্ছে কি এদিকে তুমি যদি t কে রাখো, তাহলে x অ্যাক্সিসে t কে রাখলে, তো তাহলে কি হয় না, আমরা জানি যে m এর মানটা যেহেতু মাইনাস আছে, তাহলে m এর মানের উপর নির্ভর করে গ্রাফটা কোন দিকে যাবে সেটা বোঝা যাবে, তাই না। m এর মানটা যদি পজিটিভ হয় তাহলে গ্রাফটা উপরের দিকে যাবে, m এর মান যদি নেগেটিভ হয় তাহলে গ্রাফটা হচ্ছে নিচের দিকে আসবে। আর সির মানের উপর নির্ভর করবে যে সেটা মূল বিন্দু থেকে উপরে কাটবে না নিচে কাটবে। যদি সির মানটা যদি পজিটিভ থাকে তাহলে উপর থেকে নিচে আসবে, আর যদি তোমার সির মানটা যদি নেগেটিভ থাকে তাহলে নিচ থেকে কেটে উপরে নিচের দিকে চলে আসবে, যদি m এর মানের নেগেটিভ হয়। তার মানে কি লেখচিত্র কিরকম হবে তাহলে বুঝে গেছো, তাহলে এখান থেকে কি রকম হবে না, লেখচিত্র তোমার এইভাবে নিচের দিকে নামতে থাকবে। এটা হয়ে গেল কি না তোমার ওই লগ এ ভার্সেস টি এর লেখচিত্র। এবার এখান থেকে তোমার পরীক্ষায় আসতে পারে যে তোমাকে এটা লগ এ ভার্সেস টি এর লেখচিত্র অঙ্কন করো এবং তার নতিটি নির্ণয় করো। তাহলে এখান থেকে নতি মানে কি, m এর মান অর্থাৎ কি স্লোপ, অর্থাৎ কি এখান থেকে নতি কি হবে বলো, নতি সমান সমান কি হবে মাইনাস কে বাই 2.303, এটা হয়ে গেল কি আমাদের নতি। এবার এখান থেকে আর কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস, এক্সট্রা জিনিসগুলো তোমাকে বলে দিই, পরীক্ষা কম্পিটিটিভ পরীক্ষায় যে জিনিসগুলো আসে। এবার এখান থেকে তোমাকে বলবে যে এরকম লেখচিত্র দিয়ে তোমাকে দিয়ে বলবে যে কে এর মানটা নির্ণয় করো, ক
কে ইজ ইকুয়ালস টু কত। তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, আমরা জানি কি নতি মানে কি ট্যান থিটা হয়, ট্যান থিটা এটা হচ্ছে কি নতি। এবার তাহলে আমরা সমান সমান লিখতে পারি ট্যান থিটা সমান সমান মাইনাস কে ইন্টু 2.303 এটা ভাবে। এবার তোমাকে এখানে দেখো গ্রাফটার মধ্যে তোমাকে একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে। এবার অ্যাঙ্গেলটা তোমার যদি এটা দাও, সবসময় কিন্তু আমরা এই অ্যাঙ্গেলটা নিব। কোন অ্যাঙ্গেলটা নিব না, এই অ্যাঙ্গেলটা নিব। কিন্তু তোমার পরীক্ষার যদি এই অ্যাঙ্গেলটা এটা যদি দেওয়া থাকে তাহলে এটা কিন্তু তো অবশ্যই 180 থেকে মাইনাস করে তোমাকে এই অ্যাঙ্গেলটা বের করে নিতে হবে। এটাই হচ্ছে আমাদের থিটাটা। ক্লিয়ার? এটুকু বুঝে গেছো যে থিটা কোনটা হবে? থিটা কিন্তু এটা না কিন্তু, ঠিক আছে? এটা যদি তোমার 30 ডিগ্রি দেওয়া থাকে তাহলে আমার মেন থিটাটা কত হবে? 150 ডিগ্রি হবে, তাই তো? তাহলে সেক্ষেত্রে ট্যান এর জায়গায় তোমার থিটার মানটা এখানে বসিয়ে দেবো, তাহলে এখান থেকে কে এর মানটা আমরা বের করে নিতে পারবো। ক্লিয়ার? এটুকু কিভাবে করবো? তাহলে আমরা কি করতে পারি না, এই ধরনের যে লেখচিত্রগুলো আছে তোমরা যখন ক্লাস তোমরা যখন গ্র্যাজুয়েশনে উঠে যাবে, তো গ্র্যাজুয়েশনে উঠে যাওয়ার সময় তোমার কেমিক্যাল কাইনেটিক্স এর একটা প্র্যাকটিক্যাল করতে হয়। সেই প্র্যাকটিক্যালের সময় কিন্তু এই কনসেপ্ট গুলো তোমাকে ব্যবহার করতে হবে। এইভাবে তোমাকে নতির মান বের করে তোমাকে ওখানে হার ধ্রুবকের মানটা বের করতে বলে, তাই না? আর কোন একটা বিক্রিয়া যদি হার ধ্রুবকের মান যদি নির্ণয় করে ফেলতে পারি, তাহলে হার ধ্রুবকের মান থেকে আমরা বিক্রিয়ার হারটা কিরকম হবে সেটা আমরা একটা কল্পনা করতে পারবো, কি ধরনের হার হবে। তাই জন্য হার ধ্রুবকের মানটা আমরা এইভাবে বের করতে পারি। এটা গেল হচ্ছে কি তোমার log a ভার্সেস t এর লেখচিত্র। একরকম তোমাকে বলছি log a নট বাই a ভার্সেস t এর লেখচিত্র বের করতে বলেছে। একরকম তাহলে আমরা এইখান থেকে এই পর্যন্ত করলেই হয়ে যাবে। দেখো এই জায়গাটুকু, এই যে log a নট বাই a, এখান থেকে তাহলে আমরা এটাকে কিভাবে সাজাতে পারি? এটাকে যদি আমরা y অ্যাক্সিসে রাখি, এটা এইটুকু জায়গায় তোমার কি m এর সঙ্গে তুলনা করতে পারবো। তাহলে m ইনটু x, তাহলে y ইকুয়ালস টু mx, তাহলে কি ধরনের সমীকরণ হয় বলো? মূলবিন্দু সরলরেখা। অর্থাৎ কি এই যে তোমার যে লেখচিত্রটা হবে সেটা দেখতে এরকম হবে। তাহলে এটাকে এখানে রাখো log a নট বাই a, ও অ্যাক্সিসে রাখলাম এটা। আর t টাকে তুমি এখানে রাখো x অ্যাক্সিসে রাখো। তাহলে এটা কি m এখান থেকে আছে, তাহলে লেখচিত্রটা এরকম মূলবিন্দুগামী সরলরেখা হবে। আর আচ্ছা, এখান থেকে তোমার m এর মানটা কি হবে বলো? নতি কি হবে এই লেখচিত্রের? নতি সমান সমান কি হবে না, হচ্ছে তোমার k বাই 2.303, এটা হবে হচ্ছে কি নতি। আচ্ছা, একরকম ভাবে এই ক্ষেত্রে আমরা থিটা কোনটাকে নেব? পরীক্ষায় যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে এই যে এখানে যে থিটাটা দেওয়া থাকবে সেটা হচ্ছে কি তোমার অ্যাঙ্গেলটা। অর্থাৎ কি এর যে মান দেওয়া থাকবে সেটা tan থিটা সমান সমান এটা সমান সমান k বাই 2.303 বের করে দেবো, দিয়ে ওখান থেকে আমরা k এর মানটাও নির্ণয় করে নিতে পারবো। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এই যে মানে এই লেখচিত্রগুলো হয়ে গেল। এবার আমরা পড়বো বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব ভার্সেস TA এবং বিক্রিয়াত পদার্থের গাঢ়ত্বের সঙ্গে সময়ের যে সম্পর্কটা সেটা একটু বের করে নেবো। চলো। আচ্ছা, এখান থেকে আমরা কিভাবে করবো এটাকে আমরা এইভাবে করি, চলো। আচ্ছা, এখান থেকে আমরা একটু আগে দেখলাম কি না, হচ্ছে তোমার ln। আচ্ছা, এখান থেকে আমরা এরকম দেখেছিলাম যে t ইজ ইকুয়ালস টু 1 বাই k ইন্টু ln a নট বাই a, এটা তো আমরা দেখেছিলাম। এর আমরা প্রমাণ করেছি সমাকলিত রূপ প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। তো আমরা এখান থেকে লিখতে পারি ln a নট বাই a ইজ ইকুয়ালস টু kt, এরকম লিখতে পারি। এটা বজ্রগুণন করে দিলাম। আচ্ছা, এবার এখান থেকে কাজ করো, এটাকে এদিকে নিয়ে চলে আসো। অর্থাৎ কি a নট বাই a ইজ ইকুয়ালস টু তোমার e টু দি পাওয়ার kt, এটা হয়ে যাবে, তাই না? আচ্ছা, এবার আমরা যদি ধরো বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের সঙ্গে, অর্থাৎ কি তোমার এটা কাজ করো, এটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে কি হবে a ইজ ইকুয়ালস টু, আচ্ছা এটাকে উল্টে দিই, তাহলে এটা মাইনাস চলে আসবে আর এবং a0 টাকে এদিকে শর্টে করে দিই। আচ্ছা, শর্টে করলাম না, a নট, এখান থেকে তাহলে আমরা কি পাবো সমান সমান e টু দি পাওয়ার মাইনাস kt পেয়ে যাবো। অর্থাৎ এখান থেকে তুমি যদি এর মানটা যদি বের করতে চাও তাহলে এটা এদিকে চলে আসবে, তাহলে কি এখান থেকে a নট হয়ে গেল। অর্থাৎ কি তোমার a সমান সমান কি a নট ইন্টু e টু দি পাওয়ার মাইনাস kt। তাহলে এখান থেকে দেখো তোমার যে যদি বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব হয়, তাহলে দেখো লেখচিত্র যদি আমরা তৈরি করি তাহলে এখান থেকে একটা ধারণা পাবো বিক্রিয়ক পদার্থ। আমি নিলাম কি বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব। আর এখানে ধরে নাও সময় নিলাম। আচ্ছা, তাহলে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব দেখো এখান থেকে যদি আমরা সময়ের সঙ্গে সঙ্গে যদি বের করতে চাই আর কি, তাহলে সময়ের মানটা ধীরে ধীরে যদি বাড়াতে থাকি তাহলে এই মানটা বাড়বে, কিন্তু মাইনাস থাকার জন্য ধীরে ধীরে পুরো মানটা কি হবে না কমতে থাকবে, তাই না? এটা ধরো কনস্ট্যান্ট ধরে নিলাম, প্রাথমিক গাঢ়ত্ব কনস্ট্যান্ট, তাহলে এই মানটা ধীরে ধীরে কমছে। তাহলে কমলে কি হবে তোমার বলো তো দেখি, গ্রাফটা কিরকম হবে? আর যেহেতু তোমার e টু দি পাওয়ার x আছে, এটা কি পরাবৃত্তের মতো তোমার লেখচিত্রটা হবে, অর্থাৎ সরলরেখার সমীকরণ নিশ্চয়ই ফলো করবে না। তো তাহলে এক্ষেত্রে কি হবে, এবং যেহেতু তোমার সময়ের সঙ্গে সঙ্গে মানটা কমছে এবং সেটা কিরকম হবে না দেখতে অনেকটা এইরকম হয়ে যাবে। এটা হয়ে গেল কি না বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে যদি আমরা বের করতে চাই। একরকম যদি বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে যদি বের করতে চাই তাহলে কিরকম হবে বলো? এবার বিক্রিয়াজাত পদার্থ কি সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিয়াজাত পদার্থ প্রোডাক্ট ধীরে ধীরে বাড়ছে, তাহলে যদি বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে আমরা যদি করতে চাই তাহলে কি হবে, লেখচিত্রটা এরকম হবে। অর্থাৎ কি এখান থেকে তোমার এদিকে যদি সময় টিকে নি আর এখানে যদি বিক্রিয়াজাত পদার্থ, কি বললাম বিক্রিয়াজাত
পদার্থ, এদিকে যদি পদার্থটা নিই, বিক্রিয়াজাত পদার্থ যদি নিই, তো তাহলে কিন্তু তার ক্ষেত্রে লেখচিত্র এরকম হবে। এটা বুঝে গেছো? তাহলে আমরা 4টা ইম্পর্টেন্ট গ্রাফ এখান থেকে করে ফেললাম, তার ক্ষেত্রে কিরকম গ্রাফ হয় সেটা আমরা এখন বুঝে গেলাম। তাহলে চলো আমরা এখান থেকে এবার কে এর ভৌত ধর্ম সেটা সম্বন্ধে একটু আলোচনা করে নিই। দেখো এই জায়গাগুলো কিন্তু তোমরা অনেকেই বাদ দিয়ে চলে যায়, কারণ এই জায়গাগুলো কিন্তু কোশ্চিন হওয়ার সম্ভাবনা আছে। দেখো ইম্পর্টেন্ট একটা কোশ্চিন হয় এখান থেকে। দেখো আমরা কে এর ভৌত তাৎপর্য মানে কি, কে দিয়ে আমরা কি বলতে পারবো, কিরকম ব্যাপারটা। ধরো না একটা বিক্রিয়া আছে, প্রথম ক্রমের বিক্রিয়া, এ থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাহলে এর ক্ষেত্রে অবকলন সমীকরণটা কি হবে না, আমরা বলতে পারি ডি এ বাই ডিটি, তাই তো। ডি এ বাই ডিটি সামনে মাইনাস থাকবে, এখান থেকে কে ইন্টু এ, এটা আমরা বলতে পারি অবকলন সমীকরণটা। এবার দেখো এখান থেকে কে এর মানটা আমরা নির্ণয় করবো। কে এর মান যদি বের করতে যাই তাহলে কি হবে বলো, তাহলে এরকম পাবো না যে ডি এ বাই এ, আমরা এটাকে এদিকে নিয়ে চলে আসলাম। আচ্ছা, এটা বাই টি, এভাবে আমরা লিখতে পারবো না, লিখতে পারবো তো? আচ্ছা ঠিক আছে, ভেঙে ভেঙে লিখছি। তাহলে এখান থেকে দেখো এখান থেকে ডিটি আছে, ডিটি, আচ্ছা এটা এদিকে চলে আসলো, আর কি এখান থেকে এ চলে আসলো, তাই তো। এখান থেকে এর কথা লিখতেই পারি আমরা। এবার কি করবো, আমি ডিটিটাকে তো এখানে নিচে লিখতেই পারি, এর নিচে নিয়ে চলে আসতে পারি। তাহলে কি বলতে পারি, এখানে সমান সমান কে হলো। আচ্ছা এখান থেকে আমরা বলতে পারি মাইনাস ডি এ বাই এ, এটা লিখলাম, লিখে এর নিচে আমরা ডিটিটাকে নিয়ে আসলাম এখান থেকে কে, ঠিক, এটা পেয়ে গেলাম। আচ্ছা এখান থেকে বলো কোনটা কি, এখান থেকে এই যে মাইনাস, যেহেতু মাইনাস আছে তার মানে কত অংশ বিয়োজিত হচ্ছে, অর্থাৎ কি আমরা বলতে পারি না যে তোমার বিক্রিয়কের যত অংশ বিক্রিয়াজাত পদার্থে পরিণত হচ্ছে, বা তোমার ওই বিক্রিয়কের যত অংশ তোমার বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হচ্ছে, বা কতটা অংশ বিয়োজিত হচ্ছে, বিয়োজিত অংশের পরিমাণ, বা এই জায়গাটা ক্লিয়ার করবে। এটা কি বলতে যাচ্ছে এখানে, ডি এ মানে কি, ডি এ মানে হচ্ছে গিয়ে ভেঙে যাচ্ছে কতটা, পার্থক্যটা, আর কার সাপেক্ষে, তোমার ওই টি সময় পরে যে গাঢ়ত্বটা আছে তার সাপেক্ষে। অর্থাৎ কি এই অংশটা এত পরিমাণ কি হচ্ছে না তোমার বিক্রিয়াজাত পদার্থে পরিণত হচ্ছে। অর্থাৎ কোন একটা বিক্রিয়ায় টি সময় পরে কতটা অংশ তোমার বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয়েছে, বা কত ভগ্নাংশ তোমার বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয়েছে, সেটাকে আমরা আজকে ডি এ বাই এ এটা দিয়ে প্রকাশ করতে পারি। এখান থেকে ডিটি মানে কি, এই যে এত পরিমাণ তোমার বিক্রিয়াজাত পদার্থের পরিণত হতে যে সময়টা, অর্থাৎ কি এখান থেকে কিন্তু দেখো ভাষাটা ভুলিয়ে ফেলবে না, আমি বলতে যাচ্ছি যে ডিটি কি সময় না তোমার এত পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে, বা এত পরিমাণ বিক্রিয়ক পদার্থ নিঃশেষিত হচ্ছে, মানে কি ধ্বংস হচ্ছে বা ভেঙে যাচ্ছে। তাহলে কত পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ ভেঙে যাচ্ছে, যত পরিমাণ ভাঙবে তত পরিমাণ তো বিক্রিয়াজাত পদার্থ তৈরি হবে, প্রোডাক্ট তৈরি হবে যত পরিমাণ। তো তাহলে এটা আমরা বলতে পারি কি, কে দিয়ে আমরা কি বলতে পারি, কে সমান সমান কি হলো না তোমার এখানে আমরা কি লিখতে পারি, কে সমান সমান না বিক্রিয়কের যত ভগ্নাংশ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয় বাই তার জন্য প্রয়োজনীয় সময়টা। এবার এখান থেকে তোমাকে পরীক্ষায় কোশ্চিন আসতে পারে কি, পরীক্ষায় তোমাকে কোশ্চিন আসতে পারে, ধরো সাপোজ এরকম কোশ্চিন আসতে পারে যে কে সমান সমান 0.22 সেকেন্ড ইনভার্স, এত বলতে কি বোঝো, এরকম একটা মান দিয়ে তোমাকে বললো বলতে কি বোঝো। তাহলে এটা তাহলে যদি এরকম কোশ্চিন দেয় তাহলে তুমি কি বলবে, তাহলে তুমি সেরকম বলতে পারো যে কে মানে কি, কে মানে হচ্ছে তোমার মানে বিক্রিয়কের যত ভগ্নাংশ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত এবং প্রয়োজনীয় সময়। তাহলে এখানে যেহেতু সেকেন্ড ইনভার্স আছে, তাহলে আমি যদি বলতে পারি একক সময়ে কত পরিমাণ বিক্রিয়কের কত ভগ্নাংশ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হচ্ছে সেটা। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে 1 সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে তোমার 0.2 এত অংশ কি হয় না বিক্রিয়াজাত পদার্থের উৎপন্ন হচ্ছে, বা বলতে পারি যে প্রতি সেকেন্ডে 0.2 অংশ, বা 0.2 অংশ মানে কি 0.2 অংশ এটাকে যদি আমরা 100 দিয়ে যদি গুণ করি তাহলে 2%, অর্থাৎ কি প্রতি সেকেন্ডে বিক্রিয়ক পদার্থ মানে যে বিক্রিয়া রিঅ্যাক্টেন্টটা প্রতি সেকেন্ডে 2% ভেঙে যাচ্ছে, বা আমরা বলতে পারি প্রতি সেকেন্ডে 2% প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে চলো আমরা পরবর্তী উদাহরণটা নিয়ে নিই। দেখো এই অঙ্কটা কি বলেছে, দেখো এই অঙ্কটা তোমার একবার আইআইটি তে এসেছিল, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখানে কনসেপ্টটা বুঝবে কিভাবে অঙ্কটা করবো আমরা। দেখো বলেছে একটি প্রথম ক্রম বিক্রিয়া শুরু হওয়ার 10 ও 20 মিনিট পরে বিক্রিয়ার হার যথাক্রমে তোমার 0.4 আর 0.04 আর 0.3 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স দেওয়া আছে। আর বিক্রিয়াটির অর্ধায়ু নির্ণয় করতে বলেছে। দেখো তোমাকে অর্ধায়ু নির্ণয় করতে গেলে এটা যদি প্রথম ক্রমের বিক্রিয়া হয় তাহলে অর্ধায়ু মানে কি টি হাফ সমান সমান আমরা যদি 0.6932 বাই কে, অর্থাৎ কি আমাদের কে কিন্তু বিক্রিয়াটা কোথাও দেওয়া নেই, তোমাকে হার দেওয়া আছে।
অর্থাৎ কি আমরা বিক্রিয়ার ওই যে হার থেকে আমাকে হার ধ্রুবকের মানটা বের করে নিতে হবে এবং সেই হার ধ্রুবকের মান বসিয়ে তারপরে টি হাফটা বের করতে হবে। অর্থাৎ কি অঙ্কটার মধ্যে আমাকে প্রথমে হার ধ্রুবকটা বের করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে, সেই কাজটা আমরা প্রথমে করে নিই। চলো, তো প্রথমে কি বলেছে না তোমাকে 10 মিনিট ও 20 মিনিট পরে বিক্রিয়ার হার যথাক্রমে বলে দিয়েছে। এবার আমরা জানি কি বিক্রিয়ার হার, ওই যে হার সমীকরণটা থেকে আমরা জানি যে বিক্রিয়ার হার সমান সমান কি হয় না কে ইন্টু বিক্রিয়ক পদার্থ। এক্ষেত্রে বিক্রিয়ক পদার্থ কি আছে, ধরুন যদি আমরা প্রথমে যদি A1 ধরে নিই, ঠিক আছে, এ ধরলাম, বিক্রিয়ক পদার্থ এখানে এ ধরলাম। এবার এক্ষেত্রে ধরো না দুবার একবার যখন 10 মিনিট, ঠিক আছে, যখন 10 মিনিট তখন তোমাকে হচ্ছে গিয়ে হার বলে দেওয়া আছে। অর্থাৎ আমরা এরকম লিখতে পারি না যে ধরো বিক্রিয়ার হার যখন কি হচ্ছে না 0.0 হচ্ছে গিয়ে 4, ঠিক আছে, এটা সমান সমান লিখতে পারি কে ইন্টু A1। অর্থাৎ কি যেটা এখানে 1 মানে কি যখন 10 মিনিট, আচ্ছা এখানে 10 লিখি, অর্থাৎ কি 10 লিখেছি মানে কি এটা 10 মিনিট সময়টাকে বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা একই রকম ভাবে মানে এটা কিন্তু মনে রাখবে যে আমি হচ্ছে গিয়ে 10 লিখলাম, এখানে 10 মিনিট সময় গাঢ়ত্ব যেটা সেটা বোঝাচ্ছে, ঠিক আছে। একই রকম ভাবে আমরা কি করব না তোমার 20 মিনিট পরে যেটা দেওয়া আছে, অর্থাৎ কি 0.3 ইজ ইকুয়ালস টু, এটা তোমার কি হার দেওয়া ছিল 0.03, এটা সমান সমান কে ইন্টু তোমার a টু দি পাওয়ার 20, অর্থাৎ 20 মিনিট পরে এটা গাঢ়ত্ব হয়েছে। আচ্ছা এবার এখানে আমরা কি করবো বলতো, এবার এই দুটোকে ভাগ করে দাও। আচ্ছা কেন করছি একটু পরে তুমি বুঝিয়ে যাবে। এই দুটো ভাগ করে দাও, তাহলে এখান থেকে কি পাবে না তোমার হচ্ছে গিয়ে 4/3, কিভাবে এগুলো কেটে যাচ্ছে, এখান থেকে তোমার কে কেটে কাটা যাবে। আচ্ছা কে যদি কাটা চলে যেত এখানে কি থাকবে না তোমার a 10 মিনিট বাই a 20 মিনিটের ওটা থাকবে আর কি, ঠিক আছে। এগুলো সাফিক্স লিখছি মানে এটা বোঝানোর জন্য কিন্তু, হ্যাঁ, এটা 1 2 দিয়ে তুমি লিখতে পারতে। আচ্ছা এটা গেল। এবার আমাদের জানা আছে কি, আমাদের জানা আছে যে t is equals to 2.303 by k into log a naught by a, এটা আমাদের জানা আছে। এবার এই সূত্রটার মধ্যে কিন্তু আমরা ডাইরেক্ট বসাতে পারবো না, কারণ a naught এর মান আমাদের জানা নেই। আমাদের জানা আছে কি আমার 10 মিনিট পরে বা 20 মিনিট পরে গাঢ়ত্বটা জানা আছে, কিন্তু a naught এর মানটা জানা নেই। তো তাই জন্য এখানে এক কাজ করো, তুমি হচ্ছে কি বিভিন্ন মানে হচ্ছে কি 10 মিনিট যখন ধরো 10 মিনিট যখন 10 মিনিট, হ্যাঁ 10 মিনিট পরে 10 মিনিট পরে কি হবে, 10 মিনিট পরে তোমার কি হবে, এখান থেকে আমরা t জায়গায় ধরো 10 বসিয়ে দাও, ইজ ইকুয়ালস টু 2.303 বাই k ইনটু log a naught বাই, এখান থেকে তাহলে কি 10 মিনিট পরে গাঢ়ত্ব যেটা ছিল সেটা বসাবো, ঠিক আছে। এখন 20 মিনিট পরে সেটা বসাও, তাহলে 20 মিনিট পরে কি ছিল, 20 মিনিট সমান সমান 2.303 বাই k ইনটু log a naught বাই 20 মিনিট পরে যে গাঢ়ত্বটা সেটা কি হচ্ছে কি এই a 20 মিনিট এটা। আচ্ছা এবার কি করবে না এটাকে মাইনাস করে দাও, অর্থাৎ কি মানে এটা 1 নম্বর সমীকরণ, এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ বলি, এটাকে যদি 2 নম্বর সমীকরণ বলি, তাহলে 1 নম্বর আর 2 নম্বর, অর্থাৎ 2 নম্বর থেকে 1 নম্বরটা বাদ দিয়ে দাও, 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণটা বাদ দিয়ে দাও। তাহলে বাদ দিয়ে দিলে কি হবে বলো, এখান থেকে কি পাবো, এখান থেকে তোমার 20 মাইনাস 10 এদিকে পাচ্ছি। আচ্ছা এবার এখান থেকে যদি বাদ দাও, এখান থেকে তাহলে বাদ দিয়ে দিলে আমরা কি করবো, এখান থেকে কমন নিয়ে নিতে পারবো না 2.303, কিভাবে দেখো, আচ্ছা ভেঙে ভেঙে করি চলো, 2.303 by k into log a naught minus a 20 minus 2.303 by k log a naught by a 10 মিনিটের ওটা। আচ্ছা এখান থেকে এটু কমন চলে যাচ্ছে, আর এখান থেকে বিয়োগ করলে এটা 10 আসবে, তাহলে 2.303 by k এখান থেকে কমন চলে গেলে কি log a naught by a 20 minus log a naught by a 10, এটা আসলো। এবার log a minus b সূত্র পড়ে যাবে, log a minus b সূত্র কি হবে যে তোমার a বাই তোমার b হবে, তাহলে এখান থেকে আলটিমেটলি এরকম আসবে না যে 10 সমান সমান 2.303 বাই k ইনটু এখান থেকে কি আসবে log, আচ্ছা এখান থেকে যদি এটা বাই এটা করি তাহলে কি a naught বাই এখান থেকে a 20, আচ্ছা এটা বাই করলে এটা উল্টে যাবে, উপরে তোমার a 10 চলে আসবে আর এখান থেকে a naught থাকবে, ঠিক আছে। তাহলে এই a naught কেটে চলে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমরা কি পেয়ে গেলাম না এখান থেকে আমরা পেয়ে গেলাম কি না আমরা পেয়ে গেলাম, আচ্ছা এটাকে আমরা এখানে লিখি, এটা তো আমার হয়ে গেছে, তাহলে এখানে লিখি, তাহলে এখানে কি পেয়ে গেলাম না 10 is equals to 2.303 by k is equals to log
উপরে আমরা পেয়ে গেলাম A10 মানে 10 মিনিটের পরে গারত্ব, আর A20 এটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা কি তাহলে k সমান সমান কি বলতে পারবো, k সমান সমান 2.303 বাই এখান থেকে 10 চলে আসলো লগ। আচ্ছা এখান থেকে দেখো আমরা এটা বের করে রেখেছিলাম A10 বাই A20 এর মান কত 4/3, অর্থাৎ এখান থেকে 4/3 টা বসিয়ে দাও। তাহলে দেখো কেন আমরা এটা বের করেছিলাম, কারণ এই মানটা এখানে বসানোর জন্য। এবার এটাকে ক্যালকুলেশন করো, এখান থেকে k এর মানটা আসবে 0.02877 এত মিনিট ইনভার্স, যেহেতু আমরা মিনিটে বসিয়েছি তাহলে মিনিট ইনভার্স হবে। এটা আমরা হার ধ্রুবকের মানটা পেয়ে গেলাম। এবার তোমাকে অর্ধায়ের মানটা তুমি বের করে নিতে পারবে। চলো অর্ধায়ের মান কি হবে, t half is equals to 0.6932 বাই এখান থেকে k এর মান 0.02877 বসিয়ে দাও, 24.08 এত মিনিট আসবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের এই ধরনের অঙ্কটা। দেখো আমরা কত সুন্দর করে স্টেপ বাই স্টেপ অঙ্কটা তুমি করলে কিন্তু ব্যাপারটা সহজ আছে। তোমাকে কি করলাম না, আমরা হার ধ্রুবক থেকে হার ধ্রুবকের যে সমীকরণটা আছে সেই সমীকরণটা থেকে আমাকে A1 বাই A2 এর মানটা বের করে নিলাম। এবার তো যেহেতু আমাকে A0 এর মান তো জানা ছিল না, তাই জন্য দুটো সমীকরণ বানাই, সেই সমীকরণ থেকে বিয়োগ করে নিয়ে আমরা A1 বাই A2 করে নিলাম, এবং সেখান থেকে আমরা এইভাবে হার ধ্রুবকের মানটা বের করে নিয়ে সেখান থেকে অর্ধেকটা বের করলাম। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। প্রতিদিনের মতো হোমওয়ার্কটা আমরা আজকে নিয়ে নেবো কি না, যে তোমরা এখান থেকে প্রথম যে কোশ্চেনটা দেখেছো এই কোশ্চেনে কি দেওয়া আছে, এটা 2017 সালে এই কোশ্চেনটা এসেছিল। দেখো কি বলেছে না, বিক্রিয়ার হার সমীকরণটা দেওয়া আছে, একটা বিক্রিয়া দেওয়া আছে এবং বিক্রিয়াটার হার সমীকরণ দেওয়া আছে, মানে k ইন্টু a টু দি পাওয়ার আলফা b টু দি পাওয়ার বিটা c টু দি পাওয়ার 0। এবার এর সামগ্রিক ক্রম কত হবে এবং আণবিকতা কত হবে সেটা তোমাকে বের করতে বলেছে। সামগ্রিক ক্রম তো আমরা কি করব, হার সমীকরণে ওই গারত্বগুলোকে যোগ করে দেবো, তাই তো। আর আণবিকতা কি হবে, এটা যদি একটা মৌলিক বিক্রিয়া হয় তো তার ক্ষেত্রে কি আণবিকতা মানে কি, কতগুলো অণু পরমাণু অংশগ্রহণ করেছে সেটা, তাই তো। এক্ষেত্রে কি আলফা প্লাস বিটা হবে, যাই হোক এটা তোমরা করে বলবে যে আণবিকতা কত হবে। আর এখান থেকে পরে এটা বলেছে যে টি 99% সম্পূর্ণ হতে যে সময়টা সেটা টি হাফের কত গুণ সেটা তোমাকে বের করতে বলেছে, এটা বের করে এখান থেকে জানাবে।